তো আমরা লাইভে এসে গেছি, সবাই একটু জানাও তো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখা যাচ্ছে কিনা। 28 ব্যাচের সবাই একটু আমাকে জানাও তো কমেন্ট করে সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ অল ওকে, তাই না? সব কিছুই ঠিক আছে। তো আমরা শুরু করে দিই। দেখো আমরা একদম ফুল এনার্জিতে ক্লাস করব, বেশিক্ষণ ক্লাস করার দরকার নেই। তুমি অনলাইন ক্লাস যদি একটা দীর্ঘ সময় ধরে করো তুমি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারবে না। আর একটা তো ক্লাস না, তোমার অন্য সাবজেক্টের ক্লাসও আছে, তাই তোমার নিজের পড়াটা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যখন পড়বো দেখবা আমি খুব সুন্দরভাবে ধীরে ধীরে তোমাকে বিষয়গুলো বলবো। আজকে যদিও অনেক থিওরি আছে, সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে আমি একটু দ্রুত বলবো, তবে দেখবা খুব সুন্দরভাবে তোমার মাথায় আমি টপিকগুলো সেট করে দিব। ক নাম্বারের কোয়েশ্চেন আমি পড়িয়ে দিব, খ নাম্বারের কোয়েশ্চেন আমি পড়িয়ে দিব, এমসিকিউ যেগুলা বোর্ড পরীক্ষায় লাগবে আমি করাবো, মেডিকেলে যা যা লাগবে আমি করে দিব, ইঞ্জিনিয়ারিংয়ে বা ভার্সিটিতে যা লাগবে সব কিছুই আমি করে দিব। তো এই সাইকেলে আমাদের দুইটা চ্যাপ্টার আছে। আমি একটু আগে অফলাইন ক্লাস শেষ করে আসলাম, দুইটা চ্যাপ্টার আছে এই সাইকেলে তোমাদের জন্য একদম সম্পূর্ণ গিফট। একটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, আর একটা গুণগত রসায়ন। অর্থাৎ ফার্স্ট দুইটা চ্যাপ্টারই তোমাদেরকে আমি সুন্দরভাবে এখানে শেষ করিয়ে দিচ্ছি। এর বাইরে তোমার কোনো পেইড কোর্স লাগবে না, অনলাইন হোক অফলাইন হোক। অফলাইনটা মূলত এক্সামের জন্য লাগে। তো একটু দেখো, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। কেমন? ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে? তো এইখান থেকে তোমার এমসিকিউ মোটামুটি ভালোই আসে। আমরা যদি 10 বছরের পরিসংখ্যান থেকে মোটামুটি অ্যাভারেজ ভালোই আসছে। তুমি একটু মনে হতে পারে একটু কম আসছে, কেন কম আসছে? কারণ মাঝে শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসে তো এই চ্যাপ্টার ছিল না, তাই একটু কম আসছে মাঝে। মানে বুঝতে পারছো, মাঝে শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল না, সুতরাং যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছে তারা পড়েছে, বাকি যারা আছে তাদের পড়ার দরকার হয়নি। সিকিউ সাধারণত এখান থেকে অনেক সময় অর্ধেক আসে, অনেক সময় একটা আসে। মাঝে শর্ট সিলেবাসে এই চ্যাপ্টার ছিল না তাই আসেনি, তোমাদের সময় এখান থেকে একটা বা অর্ধেক সিকিউ তুমি পেয়ে যাবা। সব কিছু ঠিকঠাক আছে তো? আফরিন আছে, বলেছে আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন বলেছে মান্না মান্না বলেছে নমস্কার স্যার। নমস্কার। শামসুল বলেছে আদাব। ওকে ওকে, সবার নামগুলা ধীরে ধীরে ক্লাসের সাথে সাথে দেখবা একদম পরিচিত হয়ে যাবে। ঠিক আছে, সবার নামগুলো একদম পরিচিত হয়ে যাবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও এই সাইকেলের বিষয় জানিয়ে দিও, যেহেতু এটা একদম ফ্রিতে করানো হবে। কি কি টপিক ইম্পর্ট্যান্ট এটা এখন বলে আমি সময় নষ্ট করবো না, বুঝছো? এগুলো হচ্ছে এমনিতে দেয়া আছে স্লাইডে। আমি যখন পড়াবো আমি তখন বলে দিব কোন টপিক এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, কোন টপিক রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট। তুমি আসলে এটা ভেবে দেখে খুব বেশি লাভ নেই। দাগানো বই, আমাদের ক্যামশিফুর যে দাগানো বইটা আছে এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম। পুরো দেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা দাগানো বই পড়ে ক্যামশিফুরটা ফলো করে। এখানে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দাগানো যেসব লাইন দরকার এগুলো পেয়ে যাবা, মেডিকেলের জন্য যেসব লাইন ইম্পর্টেন্ট এগুলো পেয়ে যাবা, ভার্সিটির জন্য যা ইম্পর্টেন্ট এগুলো পেয়ে যাবা। কেমন? দেখো, এর মানে একটা পেজে কী কী লাইন তোমার পড়া লাগবে তুমি এটা পেয়ে যাবা। তো তোমাদেরকে আমি গ্রুপে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। কেমন? দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব, অথবা তুমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করো এখানেও তুমি দাগানো বইটা পেয়ে যাবে। কেমন? এই কিউআর কোড স্ক্যান করলেও দাগানো বইটা পেয়ে যাবে। তো আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে 5টা। প্রথমটা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এরপরেরটা গুণগত রসায়ন, এরপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এরপর রাসায়নিক পরিবর্তন, এরপর কর্মমুখী রসায়ন। তো আমরা শুরু করে দিচ্ছি একদম ফার্স্ট থেকে। অনেকে পড়ার সময় গুণগত রসায়ন থেকে শুরু করে, কোনো দরকার নাই। আগে আমরা ফার্স্ট চ্যাপ্টারে কী আছে দেখি। ফার্স্ট চ্যাপ্টারে কিছুই নেই। তো কিছুই নেই যখন স্যাররা বলে আমরা এখানে দেখব আসলে কি কি আছে। কারণ মেডিকেলে যখন কোয়েশ্চেন আসবে তুমি আটকে যাবা, ভার্সিটি যখন কোয়েশ্চেন আসবে তুমি আটকে যাবা। ঘনমাত্রার কিছু বেসিক এই চ্যাপ্টারে শেখানো হয়েছে যেটা গুণগত রসায়নে লাগবে। তো দেখো আমরা একদম সিরিয়ালি আগাই, আমি পড়ানোর সময় একদম সিরিয়ালি আগাই যাতে তোমার বোঝা অনেক ইজি হয়। প্রথমে আমরা যখন কেমিস্ট্রি ল্যাবে যাব, এর ব্যবহার বিধি কী, পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক, হ্যান্ড গ্লোভস এগুলোর কথা বলেছে। ইংলিশ ভার্সন যারা আছো চিন্তার কিছু নেই, দেখবা স্লাইডে আমরা ইংলিশটাও দিয়ে রাখি, কোয়েশ্চেনও আমরা ইংলিশটা আনবো। তো টার্মগুলো আমি ম্যাক্সিমাম ইংলিশে বলে দিই, তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। আর এই চ্যাপ্টারে টেকনিক্যাল টার্ম এমনিতে একটু কম আছে। তো দেখো আমাদের অ্যাপ্রন লাগে, চশমা লাগে, গ্লাভস লাগে, ক্যাপ দরকার হয়,
শু সাধারণত আমরা নর্মাল স্যান্ডেল এগুলো পরবো না। তো অ্যাপ্রনের ক্ষেত্রে তুমি একটু দেখো এখানে কি বলেছে, সাদা সুতি কাপড় দিয়ে তৈরি হতে হবে। সাধারণত সাজেস্ট করে কি বলতো, সাদা সুতি কাপড়। সুতি কাপড়ের অ্যাপ্রন আরামদায়ক হয়। এটার কারণ হচ্ছে তুমি যখন কাজ করবা, এখানে তো গরম, বাংলাদেশে এখন তো আরও গরম বেশি পড়ছে, মানে বাংলাদেশের জন্য এটা বেশি খাটে, তাহলে তাপশক্তি বিকিরণে সহায়ক হয়। অ্যাপ্রন বা ল্যাব কোটটি বেশি ঢিলে ডালা হওয়া বাঞ্ছনীয় নয়। আমি যদি অ্যাপ্রনটা ধরো আমি ফুল হাতা অ্যাপ্রন পরলাম, এটা কি ঠিক আছে নাকি ভুল? যেমন দেখো স্লাইডে আমাকে যে অ্যাপ্রনটা পরানো হয়েছে ক্যামশিফু টিম থেকে, এটা কি ঠিক আছে নাকি ভুল? এটা কি ঠিক আছে নাকি ভুল? আজকে অনেকের সাথে আমার একদম প্রথম দেখা, আমি যেহেতু এসএসসিতে ক্লাস নিই না, সামনে হয়তো নিব, তো একদম প্রথম দেখা। তো আশা করি তোমার এইচএসসি কেমিস্ট্রিতে আমার সাথে অনেকবার দেখা হবে, এবং আমি আশা করি তোমার কেমিস্ট্রি যেসব বিষয় জানার আছে এগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, বা তোমাকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব। কেমন? আমার এফোর্ট থাকে সর্বোচ্চ, আমার কাছ থেকে তুমি সর্বোচ্চ এফোর্ট পাবা তুমি যদি শিখতে চাও। একদম ধীরে ধীরে যত্ন করে তোমাকে বিষয়গুলো বলবো। দেখো আমাকে যে অ্যাপ্রন পরানো হয়েছে এটা কি ঠিক নাকি ভুল? ভুল। কেমন? আমাকে একদম ফুল হাতা পর্যন্ত কি পরানো হয়েছে? অ্যাপ্রন পরানো হয়েছে। বলছে ফুল হাতা অ্যাপ্রন না পরতে, সাজেস্ট করছে কি বলতো, হাফ অথবা কি 3/4, হাফ অথবা হচ্ছে 3/4। এভাবে ভাঁজ করে রাখা যাবে না। এগুলা ধরো তুমি কাজ করার সময় যে কোনো একটা যন্ত্রে ধরো লেগে গেছে, বা তুমি ধরো বুনসেন বান্ডারের মধ্যে তোমার ঢিলে ডালা পড়ছো অ্যাপ্রন, এখানে আগুন ধরে গেছে, তাহলে বলছে মোটামুটি টাইট ফিট হতে হবে। বেশি ঢিলে ডালা কাপড় ইন্ডাস্ট্রি বলো, কেমিস্ট্রি ল্যাব বলো, এগুলাতে পরা যায় না। কেমন? এগুলাতে পরা যায় না। তাহলে এখানের মধ্যে তুমি একটু দেখবা অ্যাপ্রনের কি হতে হয়, হাফ হাতা হতে হয় অথবা কি 3/4, সাথে কি হয়, সাদা সুতি কাপড়। এগুলো জাস্ট একবার রিডিংয়ের জন্য। হাজারি স্যারের বইয়ে এটা দেয়নি, গুহ স্যারের বইয়ে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে। সিনথেটিক কাপড়ের অ্যাপ্রন বানানো হয় না। কেমন? সিনথেটিক কাপড়ের অ্যাপ্রন বানানো হয় না কেন? কারণ সিনথেটিক কাপড় যদি কখনো আগুন লাগে এটা হচ্ছে আটকে যায়, চামড়ার সাথে আটকে যায়, আর সহজে জলে প্লাস হচ্ছে কি আটকে যায়। বুঝছো? এটা গুহ স্যারের বইয়ে আছে, আমরা অ্যাড করে দিয়েছি। ল্যাব অ্যাপ্রন সিনথেটিক কাপড়ের বানানো হয় না, যে ইউতেও আসছে এই কোয়েশ্চেনটা। এবার দেখো নিরাপদ চশমা, এই চশমার সাথে আমার চশমার পার্থক্য কী? শুনতে পাচ্ছ তোমরা? এই চশমার সাথে আমার চশমার পার্থক্য কী? আমার চশমা তুমি যদি দেখো এদিকে একটা গ্যাপ আছে, তাহলে কোনো কেমিক্যাল তুমি ধরো এটা গরম করছো, বাম্পিং হয়ে লাফিয়ে এদিকে আসতে পারে, বা কোনো উদ্বায়ী গ্যাস হলো, কোনো একটা গ্যাস হলো, ও এদিকে এসে যেতে পারে। সেই জন্য নিরাপদ চশমা কী হতে হবে বলো তো? ব্লক হতে হবে, এখানে ব্লক হতে হবে। কেমন? এখানে ব্লক হতে হবে এই যে নিরাপদ চশমা। তো এটা 28 ব্যাচের জন্য ক্লাসগুলো নিচ্ছি। 27 ব্যাচ যদি কেউ ঢুকে থাকো তোমরা ক্লাস করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আমি একদম ধীরে ধীরে ভেঙে ভেঙে করাবো। অনেকে তাড়াহুড়া করতে গিয়ে অনেক পয়েন্ট বাদ পড়ে যায়। আমি 4টা এবং 5টা ক্লাসে, ঠিক আছে, একদম ডিটেল এই চ্যাপ্টারটা শেষ করব। ক্লাসগুলো বড় হবে না, বাট একটু ডিটেল পড়াবো। দেখো নিরাপদ চশমা কেন ব্যবহার করছে, এটা খ নম্বর কোয়েশ্চেনে আসে, এবং এটা মেডিকেল 17তে এই লাইনটা আসছে। সবাই হাজারি স্যারের বইটা কিনে নিবা, এই একটা বই মাস্ট, হাজারি স্যারের বইটা একদম মাস্ট কিনে নিবা। এই বইটা ভালো খারাপ আমি এগুলা কিছু বলছি না, যথেষ্ট ভালো আছে, বাট এটা কিনে নিবা। এর কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই বইটা ছড়াই গেছে। তুমি যে কোনো কিছু লিখলে যে স্যার তোমার খাতা কাটবেন, তার জন্য তুমি যদি এই বইয়ের অনুরূপ লিখো বোঝাটা ইজি হবে, কনফিউশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আবার মেডিকেলে ম্যাক্সিমাম অ্যান্সার বা কোয়েশ্চেন যখন আসে এটা হাজারি স্যারের বই থেকে আসে। তো একটু দেখো এরপরও অন্য বইয়ে যা আছে এক্সট্রা ইনফো সব আমি বলে দিব, তোমার চিন্তার কিছু নেই। তো বলছে নিরাপদ চশমা কেন ব্যবহার করছে, একদম বাচ্চাদের পড়া, একদম বাচ্চাদের পড়া, তোমরা 9-10ও এগুলো পড়ছো, বা 9-10-এর বাচ্চাকে পড়ালেও ওরা পারবে। ক্ষতিকর এবং সহজে উদ্বায়ী রাসায়নিক পদার্থ সহকারে পরীক্ষা কাজ করার সময়, যেগুলো হচ্ছে উদ্বায়ী, ঠিক আছে, এর মানে উড়ে যাবে, এগুলো কাজ করার সময় তুমি কি করবা বলো তো? চশমা ব্যবহার করবা, আর না হয় হয়তো ক্ষতি করতে পারে, ঠিক আছে। চোখে তো নরম, এই অংশগুলো তো নরম, এগুলোতে প্রদাহ করতে পারে, ক্ষতি করতে পারে, বা গগলস ব্যবহার করতে হয়। আবার ধরো তুমি কিছু একটাকে গরম করছো, কেমন, এটা ছিটকে আসতে পারে, সেই জন্য তোমার নিরাপদ চশমা ব্যবহার করতে হবে। এটা খ নাম্বার কোয়েশ্চেনে আসে। অসতর্ক মুহূর্তে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, তুমি ধরো কিছু একটা নিচ্ছ, এটা ছিটকে এসে পড়লো, বা ধরো তোমার কোনো ফ্রেন্ড কাজ করছে, ও কাজ করতে গিয়ে হঠাৎ একটা ঝাঁকি দিল, কেমিক্যাল এসে ছিটকে চোখে পড়লো, সেই জন্য নিরাপদ চশমা ব্যবহার করা ম্যান্ডেটরি। বাঙালিরা করে না, তুমি যখন কলেজে যাবা তুমি দেখবা তুমি হয়তো নিরাপদ চশমা ব্যবহার করছো না। সেফটি সাধারণত এই দুর্ঘটনা ঘটে বছরে একবার, 5 বছরে একবার, 10 বছরে একবার,
তো এটার আসলে এইভাবে প্রিভেনশনটা করতে হয়, তোমার মেনে চলতে হবে। এটাকে বলা হয় পিপিই, ইন্ডাস্ট্রিতে এটাকে বলা হয় পিপিই, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এটা পড়া লাগে। তাহলে এবার দেখো হ্যান্ড গ্লোভস। হ্যান্ড গ্লোভসটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ক্ষয়কারক পদার্থ, এরপর বিষাক্ত রাসায়নিক পদার্থ। সবাই বইটা দেখতে পাচ্ছ? বইটা আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব। এখন কি দেখতে পাচ্ছ? একটু আমাকে কমেন্টে জানাও তো। ঠিকঠাক দেখলে একটু আমাকে কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও, কেমন? একটু কমেন্টে জানাও। তো দেখো, ক্ষয়কারক ও বিষাক্ত রাসায়নিক পদার্থের বোতল ধরার আগে হ্যান্ড গ্লোভস পরতে হবে। মেডিকেল 16তে আসছে। কেমন? তুমি ধরো একটা যে কোনো কেমিক্যাল ধরছো, তখন তোমাকে হ্যান্ড গ্লোভস পরতে হবে। ক্ষয়কারক রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিড বা ক্ষার নিয়ে এরপর তুমি গরম কিছু নিয়ে ডিল করছো, তোমাকে হ্যান্ড গ্লোভস পরতে হবে। তো দেখো বলছে পরিবেশ নাইট্রাইল রাবার গ্লাভস ব্যবহার করা উচিত। গ্লাভসের মধ্যে তোমার বইয়ে 1 2 3 4 5 6 রকম গ্লাভসের কথা বলেছে। তোমার বইয়ে কয় রকম গ্লাভসের কথা বলেছে? 6 রকম। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে 3 রকম। কেমন? এটা খুব ইম্পর্ট্যান্ট। গ্লাভসের মধ্যে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে কয় রকমের? 3 রকমের গ্লাভস। আমি একটু লিখছি, আমার সাথে লিখো। গ্লাভস, 3 রকমের গ্লাভসের কথা মনে রাখতে হবে। একটু লিখো তো সবাই, একটু লিখো। ফার্স্টে যেটা বলছি এটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস। এরপরে যেটা বলছি এটা হচ্ছে জিটেক্স। এটা কি বলো তো? জিটেক্স। জিটেক্স গ্লাভস। কেমন? আমি যখন লিখতে বলবো লিখবা, আমি তোমাদের ক্লাস নোট কন্টেস্ট দিব, তোমাদের জন্য সুন্দর সুন্দর গিফট পাঠাবো, যাতে পড়াটা শুরু থেকে ভালোভাবে পড়ো, তোমাদের উৎসাহ দেওয়ার জন্য। কেমন? জিটেক্স গ্লাভস। এরপরে কি আছে বলো তো? লেটেক্স গ্লাভস। এরপর কি আছে? লেটেক্স গ্লাভস। কেমন? আমি বলেছি আমাদের বইয়ে কয় রকম গ্লাভসের কথা বলেছে? 6 রকম। তোমার মনে রাখা লাগবে, বোর্ড পরীক্ষা বলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, বা ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের সাধারণত এটা একটু কম আসে, একটু কম আসে। কেমন? তোমার কয় রকম মনে রাখতে হবে? 3 রকম। ঠিক আছে? নাইট্রাইল গ্লাভস, জিটেক্স, লেটেক্স। মনে রাখবা জিটেক্সে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করি। জিটেক্সে কি মনে রাখা সহজ? জ্বলন্ত বস্তু। এর মানে গরম। ধরো আমি এটাকে গরম করলাম। কেমন? এটাকে গরম করলাম, ঠিক আছে? বা কোনো পাতন ফ্লাক্সকে গরম করলাম, ওইটাকে আমি ধরার জন্য কি করব বলো তো? গরম যে কোনো কিছু জিটেক্স গ্লাভস ব্যবহার করব। কেমন? জিটেক্স গ্লাভস ব্যবহার করব। এবার দেখো, লেটেক্সে মনে রাখবা, লেটেক্সের ল আছে, অ্যালার্জিতে ল আছে। অ্যালার্জিতে ল আছে, এটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এটাতে অনেকের কি হয় বলো তো? ব্যবহারকারীর অ্যালার্জি সৃষ্টি হয়। সৃষ্টি হয় যে তা না, হতে পারে। এর কারণে এখানে প্রোটিন উপাদান আছে, এখানে প্রোটিন নেই, এটা ফাইবার দিয়ে করা হয়। ঠিক আছে? এটাতে প্রোটিন উপাদান আছে, এটাতে কোনো প্রোটিন উপাদান নেই। এটা হচ্ছে রাবার। লেটেক্সটাও রাবার। কেমন? লেটেক্সটাও কিন্তু রাবার। এটাতে অ্যালার্জি সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে বৈদ্যুতিক, আমি একদম যে লাইনগুলো লাগবে এগুলো বলছি। বৈদ্যুতিক শক প্রতিরোধী। শক প্রতিরোধী। কেমন? আর নাইট্রাইল গ্লাভস হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বেশি ব্যবহৃত হয়, বেশি ব্যবহৃত হয় নাইট্রাইল। কেমন? এটা হচ্ছে একটা কোপলিমার। আগে এটুকু লিখো, এরপর আমি বলছি এটা কি একটা কোপলিমার। কোপলিমার মানে এটা 2টা যৌগ থেকে আসে। তোমরা পলিমার নিয়ে একটু করে এসএসসিতে পড়েছো জৈব রসায়নে, কোনো সমস্যা নেই। এইচএসসিতে জৈব রসায়নে দেখবা পলিমারটা অনেক সুন্দরভাবে, পলিমার কেমিস্ট্রি নিয়ে অনেক সুন্দরভাবে সব টিচার কথা বলেন। কেমন? একদম তুমি যে স্যারের কাছেই পড়ো না কেন, পলিমার কেমিস্ট্রি নিয়ে জৈব রসায়নে কিন্তু একটা আলোচনা আছে, যেখানে তুমি কোপলিমার কি এটা বা হোমোপলিমার কি এটার সুন্দর একটা আইডিয়া পাবা। এটা 2টা যৌগ থেকে আসে। এটা একটা কি বলতো? কোপলিমার। কোপলিমার, ইংলিশ ভার্সন যারা আছো, কোপলিমার। কেমন? পলিমার। একটু ছোট করে লিখেছো? একটু ছোট করে লিখেছো? হ্যালো হ্যালো হ্যালো। এটা ছিটকে
ছিটকে আসতে পারে, সেজন্য তোমার নিরাপত্তা সাউন্ড ওকে আছে, কেমন সাউন্ড একদম ওকে আছে। আব্দুল্লাহ বলেছে হ্যাঁ স্যার, হাজিরি স্যারের বই আছে। ওকে গুড। ওকে, কি বই পড়বা, কী বই পড়বা, এগুলো সবাই আমি বলে দিব। দেখো দেখো এখানে আমি বলছি, এখানে দেখো আমি আবার চার্ট আকারে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়াটা অনেক ইজি হয়। নাইট্রাইল গ্লাভস পরবা, নাইট্রাইল গ্লাভস পরবা, এটা লেখার দরকার নেই, এটা তোমরা স্লাইডটা আমি দিয়ে দিব ক্লাস শেষে, কেমন? নাইট্রাইল গ্লাভসের মধ্যে পরবা, এটা কি বলো তো, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইট্রাইল গ্লাভস। তোমরা বলো আরেকটা কি গ্লাভস পরেছো? একটা নাইট্রাইল গ্লাভস, আরেকটা কি গ্লাভস? জিটেক্স গ্লাভস। আরেকটা কি গ্লাভস? লেটেক্স। নাইট্রাইল, জিটেক্স, লেটেক্স, কেমন? নাইট্রাইল, জিটেক্স গ্লাভস, এরপর কি বলো তো, লেটেক্স গ্লাভস বা গ্লাভস যেটাই বলো না কেন। জিটেক্স কিসের জন্য? জ্বলন্ত বস্তু ধরার কাজে, মানে গরম বস্তু ধরার কাজে। লেটেক্সের ল আছে, অ্যালার্জির ভিতর দেখবা ল আছে, এটা অনেকে ভুলে যায়, কনফিউজড হয়ে যায়। জিটেক্স অ্যালার্জি সৃষ্টি করতে পারে, লেটেক্সের জায়গায় দাগায় দেয় হচ্ছে জিটেক্স। না, অ্যালার্জির ভিতর ল আছে, লেটেক্সের ল আছে, মনে রাখবে। অ্যালার্জি হতে পারে কেন? প্রোটিন থাকায়, ঠিক আছে, প্রোটিন থাকায়। তো এটা হচ্ছে কি একটা রাবার, এটা হচ্ছে ফাইবার ভিত্তিক, আর এটা হচ্ছে সিনথেটিক রাবার, দুইটা যৌগ থেকে আসে। সেজন্য মূল বইয়ে এখানে বলেছে, দেখো মূল বইয়ে এটা বলেছে, মূল বইয়ে এটা বলেছে, একটু দেখো, নাইট্রাইল গ্লাভস সংশ্লেষিত রাবার, কেমন? এটা হচ্ছে কি সংশ্লেষিত রাবার, কেমন? বলছে দুইটা যৌগ, একটা অ্যাক্রাইল ও নাইট্রাইল, আরেকটা বিউটাডাইইনের কোপলিমার। ডাইনের এটা কি? কোপলিমার। কোপলিমার আসছে দুইটা যৌগ থেকে, সেই জন্য এটাকে কি বলছে? কোপলিমার, দুইটা যৌগ থেকে। এরপর যে কথাগুলো বলেছে, ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস ব্যবহৃত হয়? নাইট্রাইল গ্লাভস ব্যবহৃত হয়। এটাতে কোনো প্রোটিন থাকে? থাকে না, তাই এটার অ্যালার্জি সৃষ্টি হয় না। জিটেক্সে কোনো প্রোটিন থাকে? প্রোটিন থাকে না, সেজন্য কোনো অ্যালার্জি সৃষ্টি হয় না। জিটেক্সে আবার বলছে উল লাইনিং থাকে, কেমন? এটা কি হয়? আরামদায়ক গ্লাভস হয়, জ্বলন্ত বস্তু ধরার জন্য বা গরম বস্তু ধরার জন্য যেটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপর দেখো লেটেক্স গ্লাভস, ক্ষয়, জ্বালা সৃষ্টিকারী, এগুলো একবার পড়বা জাস্ট এমনি, বাট এখানে মনে রাখবো হচ্ছে প্রাকৃতিক রাবার লেটেক্স থেকে তৈরি করা হয়। লেটেক্স রাবার গ্লাভস ব্যবহারে বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। প্রোটিন থাকে, এটি ব্যবহারকারীর হাতে অ্যালার্জি সৃষ্টি করতে পারে, এটা বিজ্ঞান প্রযুক্তিতে আসছে, সাথে বোর্ড পরীক্ষায় আসে। বাকিগুলা এমনি একটু দেখে রাখতে পারো। প্রাকৃতিক রাবার, রাবার যেহেতু ও কী হবে? বৈদ্যুতিক শক প্রতিরোধী হবে, কেমন? বৈদ্যুতিক শক প্রতিরোধী হবে। পিভিসিটা দেখতে পারো, পিভিসি দিয়ে মৃদু ক্ষয়কারী পদার্থ, মৃদু যদি হয় বা ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকালে ব্যবহৃত হয়। মুখস্থ করার কিছু নেই, শুধু তিনটা আমি যা ব্যবহার বলছি এগুলো মনে রাখবা। এই চিত্রটা একটু দেখো, এটা হচ্ছে কি? নাইট্রাইল গ্লাভস। তুমি যখন কেমিস্ট্রি ল্যাবে যাবা, তোমাকে ধরো একটা গ্লাভস দেখিয়ে বলবে এটা কোন রকমের গ্লাভস, ঠিক আছে, বা তোমাকে বলবে ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় গ্লাভস কোনটা, এই যে দেখো এটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। জিটেক্স হচ্ছে, এই যে দেখো লাইনিং আছে, দেখছো আমাদের স্লাইডে একদম তোমাকে ইলাস্ট্রেশনের জন্য, তোমার সহজে বোঝার জন্য যা যা লাগবে সব দেয়া আছে। তাহলে নাইট্রাইল গ্লাভস, এরপর কি একটু মুখে বলতে হবে, একটু কষ্ট করতে হবে। পড়া কি এত সহজ? সহজ না, বুঝছো? পড়া কি এত সহজ? সহজ না, পড়া কষ্ট করতে হয়। টিচার হিসেবে আমি নিজেকে ডেডিকেট করছি, আমি কষ্ট করব, বুঝছো? এটা আমার প্রমিস, আমি কষ্ট করব। তোমাকেও একটু কষ্ট করতে হবে। তোমাকে খাওয়াই দিতে পারবে না কোনো টিচার, কিন্তু টিচার যখন বলবে, তুমি যদি একটু আন্তরিক হয়ে মুখে বলো, তোমরা এখনো বাচ্চা, মাত্র এসএসসি থেকে এইচএসসিতে উঠছো, ছোটো, তাই না? তুমিও যখন মুখে বলবা, তোমার অনেক শব্দ একদম নতুন নতুন শুনবা, কিন্তু তুমি যখন মুখে বলবা, একটু লিখবা, তখন দেখবা তোমার মাথায় এই বিষয়গুলা ধরে যাবে। কলেজ শুরুর আগেই আমরা এই দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলবো। তুমি কলেজে যাই দেখবা মানুষজন তোমাকে কেমিস্ট্রির জন্য একদম বস করতেছে। বিষয় বুঝছো? কেমিস্ট্রি তোমার কাছ থেকে ও আরও 2-4টা বিষয় দেখতে আসছে, কেমন? তো দেখো এই কনফিডেন্সটা আমি বিল্ড করাই দিব। তাহলে দেখো জিটেক্স গ্লাভস হচ্ছে এইটা। লেটেক্স, ছোট বিষয়, এগুলো আমি না পড়াই চলে যেতে পারতাম, বলতাম পড়ে নিতাম না। দেখো এখানে সব কিছুতে জানার আছে। লেটেক্স, এটা কি হয়? ভালো ফিট হয়। কেমিস্ট্রিতে তুমি ধরো গ্লাভস পরেছো, গ্লাভস ধরো হচ্ছে ফুটবল খেলায় আমরা মাঝে মধ্যে গ্লাভস পরি না, গোলকিপার দাঁড়ালে ওই ধরো হাত থেকে ছুটে চলে যায় এরকম, ওই গ্লাভস পরা যাবে না। ফিটিং ভালো হয় এরকম গ্লাভস পরতে হবে। অ্যাপ্রনও মোটামুটি ফিট হয় এরকম পরতে হবে। বেশি ঝুলে থাকলে এদিক ওইদিকে কেমিক্যালের সাথে আটকে যাবে। তো এটাতে সতর্কতা কি? অ্যালার্জি হতে পারে। বাকিগুলা পিভিসি এই যে এরকম, ঠিক আছে, এগুলো না দেখলেও চলবে। আমি তোমাদের একটু দেখাই, দেখি বুঝতে পারো কি না। আমি তোমাদের একটু দেখাই, দেখি পারো কি না।
আমি একটা গ্লাভস দেখাচ্ছি, তোমরা একটু কমেন্টে সবাই জানাও তো, পরে ক্লাসটা কেউ যদি ইউটিউবে ক্যামশিফ ইউটিউব চ্যানেল থেকেও করো, একটু কমেন্টে জানাবা এটা কোন রকমের গ্লাভস, এটা কোন রকমের গ্লাভস, এটা একটু জানাবা, এটা কোন রকমের গ্লাভস, এটা কোন রকমের গ্লাভস, এটা একটু জানাবা। ধরো এটা নিয়ে আমি যে কোনো একটা যন্ত্র হ্যান্ডেল করছি, কেমন যে কোনো একটাকে ইউজ করছি, যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, আজকে অফলাইন ব্রাঞ্চ থেকে নিয়ে আসছি, ওদের দেখানোর জন্য এটা ছিল। এটা কোন রকমের গ্লাভস, এটা একটু বলো। তোমাকে স্যার যদি এটা দেখায়, এটা বলতে পারবা নাকি পারবা না, পারবা নাকি পারবা না? ফেসবুক সবাই একটু উত্তর দাও, এটা কোন রকমের? এই তো আফিফা ইসরাত বলেছে নাইট্রাইল, মনা বলেছে নাইট্রাইল, কেমন নাইট্রাইল গ্লাভস। তাহলে এটা কি বলো তো? সাবরিন সুবা বলেছে নাইট্রাইল গ্লাভস। কি ছেলেরা কি একটু কমেন্ট কম কম করছো নাকি? আফরিন চৈতি বলেছে নাইট্রাইল, সাব্বির বলেছে নাইট্রাইল, গুড। কেমন একটু মুখে বলবা। অমি বলেছে, অমি ঘোষ বলেছে নাইট্রাইল, শারমিন বলেছে নাইট্রাইল। কেমন এই যে দেখো একটা চোখের দেখা হয়ে গেল, লেবে গেলে তুমি চিনবা এটাকে কি বলছে, নাইট্রাইল গ্লাভস। আমি নাইট্রাইল গ্লাভসের প্যাকেটটা তোমাকে দেখাচ্ছি, এখানে বলেছে ডিসপোজেবল নাইট্রাইল গ্লাভস, ঠিক আছে। আমি যখন অফলাইনে পড়াচ্ছিলাম ওদের একটা শব্দ আসছিল ডিসপোজেবল, অনেকে বুঝতে পারে নাই, কেমন হঠাৎ করে আমি ওদের এটা দেখাচ্ছিলাম না, ফার্স্ট বেস দেখাইনি, তখন এই শব্দটা আসছিল, পরে আমি চিন্তা করলাম একদম প্যাকেটটাই তোমাদের দেখাই। ডিসপোজেবল নাইট্রাইল গ্লাভস এর মানে কি? এর মানে হচ্ছে এই গ্লাভসটা তুমি বারবার ইউজ করবা না, মানে বুঝছো, এটা ব্যবহারের পরে ডিসপোজেবল মানে এটা তোমার বারবার রিইউজ করার না। এই জিনিসটা, এই গ্লাভসটা আমি যখন যেটা নিয়েছি, এটা কি তুমি বারবার ইউজ করবা? আজকে পরশো, পরের দিন কোভিডের সময় বাঙালিরা 1 মাস 2 মাস 3 মাস ধুয়ে পড়তেছে, মাস্কের কার্যকারিতা হারিয়ে গেছে, তো এটা কি রিইউজেবল না। ডিসপোজেবল মানে এটা হচ্ছে তুমি কি করবা বলো তো, ফেলে দিবা। ইউজ করে এটা কি করবা, ফেলে দিবে, এটা পরের দিন আবার এটা বারবার ইউজ করার দরকার নেই, রিইউজ করার মতো এটা উপযোগী না। কেমন এবার আমি তোমাদের আরেকটা গ্লাভস দেখাচ্ছি, আরেকটা গ্লাভস দেখাচ্ছি, দেখি এটা বলতে পারো কিনা, কেমন দেখি এটা বলতে পারো কিনা। খুব সাবধানে দেখাচ্ছি, কেমন খুবই সাবধানে দেখাচ্ছি, কেন সাবধানে দেখাচ্ছি বুঝতে পারছো মনে হয় অনেকে। আমি এবার একটা গ্লাভস দেখাচ্ছি, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে একটু বলো এটা কোন গ্লাভস, কেমন এটা কোন গ্লাভস একটু বলো, এটা কোন গ্লাভস এটা একটু বলো, এটা কোন গ্লাভস? দেখতে পাচ্ছ তো, সবাই দেখতে পাচ্ছ তো, এটা কোন গ্লাভস একটু বলো। এটাকে কি কেউ জিটেক্স বলবে? জিটেক্সের সাধারণ স্ট্রাকচার কীরকম, এরকম। এটাকে কেউ জিটেক্স বলবে? বলবে না। এটা কি বলো তো, লেটেক্স। এটা কার সাথে মিলে? লেটেক্স। এই যে দেখো লেটেক্স গ্লাভস। তো লেটেক্স গ্লাভসের ঝামেলা কি দেখো, লেটেক্স গ্লাভসটা আমরা এনেছি, লেফট রাইট দুইটাই দেয়া আছে, এখানে বারবার একটা কথা বলেছে, এখানে বারবার কথা বলেছে, দেখো এখানে বলেছে ন্যাচারাল রাবার লেটেক্স, কেমন বলছে ন্যাচারাল রাবার লেটেক্স। এরপর এখানে কি দিয়েছে দেখো, একটু দেখলেই দেখবা, একটু দেখলেই দেখবা, কই গেল, এই যে দেখো কশন, এর মানে হচ্ছে সতর্কতা। কেমন বলছে দিস প্রোডাক্ট কন্টেইনস ন্যাচারাল রাবার লেটেক্স হুইচ মে কজ অ্যালার্জিক রিয়েকশনস। কেমন এর মানে এই গ্লাভস যেটা আছে এখানে প্রোটিন উপাদান আছে, যেটা কি হতে পারে বলো তো, অ্যালার্জিক রিয়েকশনস করতে পারে। ঘটনা বুঝছো? ঘটনা বুঝছো নাকি বুঝো নাই? এরপর দেখো লেটেক্স গ্লাভসের আরও একটা প্যাকেট তোমাদের দেখাই, এটাও কিন্তু লেটেক্স, এটা আমি খুলি নেই, এখনও খুলি নেই, দরকার নেই। তো এটা হচ্ছে কি বলতো, লেটেক্স। তো লেটেক্স গ্লাভস হলে একটা পাউডার আর একটা, দেখো এই যে দেখো, এটাও বলছে কি সিঙ্গেল ইউজ অনলি, এটাও কি বলছে সিঙ্গেল ইউজ অনলি। কেমন বলছে সতর্কতা, দেখো কশন সতর্কতা দেওয়া আছে, দিস প্রোডাক্ট কন্টেন্স ন্যাচারাল রাবার লেটেক্স হুইচ মে কজ অ্যালার্জিক রিয়াকশনস। কেমন তাহলে অ্যালার্জি করতে পারে কোনটা? লেটেক্স। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? আমি যেটা পড়ে আছি, এর মানে কি বলতো, নাইট্রাইল। ঠিক আছে, নাইট্রাইল। এটা কি ডিসপোজেবল? এটা ডিসপোজেবল, এর মানে এটা বারবার আমরা ব্যবহার করব না। জেনারেল রাখো, এটাতে একটু কি উল-লাইনিং থাকে, এটা গরম বস্তু ধরার জন্য জিটেক্সটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। ওকে গুড, সবাই বুঝতে পারছো। ঠিক আছে, জিটেক্সটা আজকে পাইনি, এখানে বাসে রাখা হয়নি, এটা আজকে পাইনি, তো জিটেক্সটা হয়তো কোনো একদিন তোমাদেরকে দেখাবো। আমি এটা একটু ওকে, অ্যালার্জি
ল আছে, লেটেক্সেও ল আছে, আফরিন বলেছে এক্স্যাক্টলি। কেমন? এক্স্যাক্টলি। তাহলে এবার একটু দেখো মাস্ক। মাস্কটা আমরা কেন পরব? বিভিন্ন গ্যাস, যেমন অ্যামোনিয়া হতে পারে। কেমন? অ্যামোনিয়া, আমি যখন আগের অফিসে ছিলাম, তোমরা জানো আমি বুয়েট থেকে পড়ালেখা করেছি, এরপর আমি একটা ছিলাম হেভি ইন্ডাস্ট্রিতে, স্টিল ইন্ডাস্ট্রিতে, এরপরে আমি ছিলাম একটা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। তো আমি যখন ছিলাম, আমার আশুগঞ্জ পোস্টিং ছিল, তোমার কম্প্রেসর স্টেশন ছিল, এর পাশে ছিল আশুগঞ্জ ফার্টিলাইজারে সার কারখানা, যেটা আর কি আশুগঞ্জ সার কারখানা। ওইখান থেকে মাঝে মধ্যে হতো কি অ্যামোনিয়া ছাড়তো। অ্যামোনিয়া এতই তীব্র, এতই ঝাঁঝালো, তোমার মানে খারাপ লাগতে থাকবে। আমি ফুটবল খেলতাম তখন, মানে দৌড়াতে পারছি না, এরকম অবস্থা হয়েছে। খুব বৃষ্টি, চোখে কেমন যেন জ্বালা করবে, শ্বাসে কেমন যেন মানে একটা বিরক্তি বা একটা দূষণ, তুমি একটা যে দূষণ হয়েছে তুমি এটা বুঝতে পারবা, বেশি বুঝতে পারছো? তো দেখো বলছে ক্ষতিকারক গ্যাস বা রাসায়নিক পদার্থের বাষ্পের প্রস্তুতি বা ব্যবহারের আগে মাস্ক পরতে হয়। কেমন? যেগুলোতে বাষ্প আছে এগুলোর ক্ষেত্রে কি করতে হয়? মাস্ক পরতে হয়। বলছে পায়ে জুতা পরতে হবে। স্যান্ডেল পরে অনেকে আছাড় গায়ে পরে গেলা, বিষয় বুঝতে পারছো? লেবে হাঁটাহাঁটি করতে গিয়ে ধরা আছাড় গায়ে পরে গেলা, তো সেই জন্য বলছে স্যান্ডেল উপযোগী না। এরপর লম্বা চুল বেঁধে মাথায় ক্যাপ পরতে হয়। তোমার চুল অনেক সুন্দর ধরে দেখাতে গেছো ল্যাবে, এদিকে ধরো বুনসেন মানের আগুন এমনি করতে গেছো, আগুনে পুড়ে গেছে, বিষয় বুঝছো? অথবা কেমিক্যাল, অথবা হচ্ছে কিছুর সাথে ধরো কেমিক্যালের সাথে আটকে গেছে, তো এটা বলছে মাথায় ক্যাপ পরতে হবে। কেমন? মাথায় ক্যাপ পরতে হবে। ঢোকার পরপর সব দরজা জানলা খোলা না থাকলে নিজে ওই জানলা খুলে দিয়ে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। এগুলো বেসিক কথাবার্তা বলেছে। রসায়ন পরীক্ষাগারে সবাই একটু উত্তর দাও তো, কোন ধরনের গ্লাভস ব্যবহার করা উচিত? ইংলিশ ভার্সন যারা আছো আশা করি বুঝতে প্রবলেম নেই। হুইচ টাইপ অফ গ্লাভস শুড বি ইউজড ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি? ল্যাবে আমরা কোন গ্লাভসটা ইউজ করব? তাহলে কোন গ্লাভস ইউজ করব? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? নাইট্রাইল গ্লাভস। চিনছো সবাই? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইট্রাইল গ্লাভস। ডিসপোজেবল মানে এটা ব্যবহারের পর ফেলে দিব। কেমন? আর কিছু আছে রিইউজেবল, আর কিছু আছে যেগুলোকে আমরা বলি সেমি ডিসপোজেবল। এগুলো ডিসপোজই আমরা করব, কিন্তু কয়েকবার ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কয়েকবার ব্যবহার করতে পারবো। বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন গ্লাভস ব্যবহার করা হয়? বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন গ্লাভস ব্যবহার করা হয়? যশোর বোর্ড 19-এ আসছে, আগের কোয়েশ্চেনটা আসছিল, এটাও কোনো এক জায়গায় আসছিল। ঠিক আছে, তো বলছে বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে মনে রাখবা কোনটা? লেটেক্স। মনে রাখবা কোনটা? লেটেক্স। যেটা কি করে? অ্যালার্জি সৃষ্টি করে। যেটা কি করে? অ্যালার্জি সৃষ্টি করতে পারে। লেটেক্স কি? একটা রাবার। লেটেক্স কি? একটা রাবার। এটা কি হয়? বৈদ্যুতিক শক বা ক্ষত থেকে সুরক্ষা দেয়। আর কোন রাবার, আর কোন গ্লাভস আছে? আর একটা হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। তুমি নর্মাল রাবার গ্লাভসও যদি ইউজ করো, এটাও কি হবে? বৈদ্যুতিক শক থেকে, যেহেতু ইনসুলেটর, রক্ষা করবে। ঠিক আছে, এটা অ্যান্সার বলেছিল। ভুল বলো, কোনো প্রবলেম নেই, এখানে শিখতে আসছো। আগেরটার উত্তর বলেছিল নাইট্রাইল, এটার উত্তর হচ্ছে নাহিয়ান, আগেরটার উত্তর বলেছে সবাই নাইট্রাইল। এটার ক্ষেত্রে কি হবে বলো তো? বৈদ্যুতিক শক বা ক্ষত থেকে লেটেক্স। কেমন? তো তোমরা আগেরটা, হ্যাঁ এই যে দেখো সাব্বির বলেছে এটা, আগেরটা বলেছিল ডি। সবাই একটু উত্তর দিবে, এখানে ভুল বললে কোনো সমস্যা নেই, এখানে ভুল হলে তোমার আরও মনে থাকবে বেশি, তোমার একটা মানে মনে থাকবে যে হ্যাঁ স্যারের সামনে একটা ভুল বলে ফেলছি, সবাই কমেন্টে ভুল, এটা মনে থাকবে। মনে থাকলে না, একটা ভুল করলে মানুষের সামনে ওই ভুলটা আর কেউ পরীক্ষার হলে করে না। কিন্তু কেউ কথা না বললে দেখবা অনলাইনে ভালো পড়া হয় না। যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবে অ্যান্সার দিবা। ল্যাবরেটরিতে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য ব্যবহার করা হয় নিচের কোনটি? বরিশাল বোর্ড 17-তে আসছে। কেমন? শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করা হয় কোনটা বলো তো? মাস্ক। মাস্ক। ল্যাব অ্যাপ্রনে সিনথেটিক কাপড় কেন ব্যবহার করা হয় না? JU 17-18-তে আসছে। কেমন? তাহলে এটা হচ্ছে কি বলতো? সিনথেটিক কেন ব্যবহার করা হয় না? তোমরা উত্তর দাও, আমি বলবো না। সিনথেটিক কেন ব্যবহার করা হয় না? সিনথেটিক সাধারণত দাহ্য এবং এগুলো দেখবা চামড়ার সাথে আটকে যায়। ঠিক আছে, আটকে যাবে। ঠিক আছে, হ্যান্ড গ্লাভস ব্যবহার করবে কখন? রোমানেক তীব্র অ্যাসিড বা ক্ষার নিয়ে তুমি যখন কাজ করছো তখন তুমি কি করবা বলো তো? তীব্র অ্যাসিড তীব্র ক্ষার নিয়ে যখন কাজ করছো, এগুলা নিয়ে যখন কাজ করছো, ঠিক আছে, বা কোনো একটা দ্রবণ তুমি বানাচ্ছ, এগুলা কোনটা কি আমরা পড়বো আজকেই দেখব। কেমন? কোনটা কি আমরা আজকেই দেখব। তখন তোমার কি করতে হবে? গ্লাভস পরতে হবে। বিষাক্ত ভারী ধাতু নিয়ে তুমি যখন কাজ করছো তোমাকে গ্লাভস পরতে হবে। সেমি ডিসপোজেবল টাইপের,
সাধারণত হ্যান্ড গ্লোভস ব্যবহার করবে কি সেমি ডিসপোজেবল, এর মানে কয়েকবার ব্যবহার করা যায় এরকম টাইপের। তাহলে কোনটা ডিসপোজ তো অবশ্যই করবা, কিন্তু কি হবে বলো তো, 1-2 বার ব্যবহার করে ডিসপোজ করবা এরকম টাইপের। কোনটি সঠিক? তাহলে 1 2 3 এগুলো সঠিক। ঠিক আছে, এটা সরাসরি হাজারি স্যারের বই থেকে এই কোয়েশ্চেনটা দেয়নি। তাহলে হ্যান্ড গ্লোভস ব্যবহার করবে কখন? তীব্র এসিড, তীব্র ক্ষার, বিষাক্ত ভারী ধাতু, কেমন জারক বিজারক পদার্থ নিয়ে তুমি ধরো কাজ করতেছো, যেগুলো ক্ষেত্র হতে পারে, বা যে কোনো কেমিক্যাল নিয়ে কাজ করছো, সাধারণত হ্যান্ড গ্লোভসটা পরবা। কোন ক্ষেত্রে কোনটা, এটা হচ্ছে ধীরে ধীরে তোমরা ল্যাবে যেতে যেতে এরপর শিখবা। অনেক কলেজে ভালো ল্যাব করায় না, বা হ্যান্ড গ্লোভসেরও খুব বেশি ইউজ করে না, তাই হয়তো শিখবে না, বাট এগুলো এমনি ধীরে ধীরে শিখবা। এগুলো এমন না যে তুমি একদিন পড়লা এই বস্তু পড়ার সময় এই গ্লাস, এটা সবসময় তুমি পারবা না। জাস্ট কয়েকটা মনে রাখবা আর কি, জ্বলন্ত বস্তু বা তাপের সময় জিটেক্স, কেমন জিটেক্স। নিচের কোন হ্যান্ড গ্লাভসে প্রোটিন থাকে? প্রোটিন থাকায় কি হয়? অ্যালার্জি হয়। অ্যালার্জিতে কি আছে? ল আছে। অ্যালার্জিতে কি আছে? বুঝতে পারছো সবাই? অ্যালার্জিতে কি আছে? ল আছে। কেমন? লেটেক্স গ্লাভসে কি আছে? ল আছে। লেটেক্স গ্লাভসে কি আছে? ল আছে। তাহলে এটা কি হবে বলো তো? লেটেক্স। এটা কি হবে? লেটেক্স। ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক? কোনো কিছু ছিটকে আসতে পারে তখন, বা কোনো গ্যাস আইসা লাগতেছে তখন। তাহলে কি হয় বলো তো? নিরাপদ চশমা দ্রবণ প্রস্তুতিতে, রাসায়নিক বস্তুর ওজন গ্রহণে, যন্ত্রপাতি পরিষ্কার করার সময়। আসলে তো সবসময়ই দরকার হয়, পরিষ্কার করার সময় লাগবে না ব্যাপারটা তা না। রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে আমরা বেস্ট অ্যান্সারটা নিচ্ছি আর কি। এটা হলে যেহেতু এই লাইনটা বইয়ে লেখা আছে, আমরা বেস্ট অ্যান্সারটা নিচ্ছি। এমন না যে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট MAT মানে কি বলো তো? আজকে বলে দিচ্ছি। MAT এর মানে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। মেডিকেলের স্বপ্ন তো অনেকের আছে, ইউটিউবে বা ফেসবুকে একটু কবে জানাই দিও, ঠিক আছে? কার কার স্বপ্ন আছে ডাক্তার হওয়ার, একটু কমেন্টে জানাই দিবা। তো দেখো এটা বলছে কি, রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। সবগুলোই সঠিক, সবসময় তুমি করতে, ওজন গ্রহণ একটু কম দরকার আর কি ভাই। ওজন গ্রহণ করতে যখন গেছো একটা নমুনার, ছিটকার সম্ভাবনা কম। বিষবস্তু তাও তুমি পড়তে পারো ইচ্ছে তোমার দ্রবণ প্রস্তুতিতে। এখন অসাবধানতা করলে তো সবসময়ই লাগবে, বাট এই ক্ষেত্রে উদ্বায়ী হলে তখন তোমার পড়াটা মাস্ট। এটা ধরো খ নম্বরের কোয়েশ্চেন আসলে হ্যান্ড গ্লাভস ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, কুমিল্লা বোর্ড 19-এ। এটা একটু সুন্দর মতো লিখে দিবা, ঠিক আছে? তোমার অ্যাসিড, ক্ষার, ভাঙা কাঁচ টুকরা, এরপর বলছে ক্ষয়কারক পদার্থ, এগুলো হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। কর, চিপি, খালি হাতে আটকানো বা খোলা ঠিক না, ঠিক আছে? ছিটকে আসবে, মানে এই যে চিপি, যেমন এখানেও ধরো একটা চিপি আছে, বা এটা যদিও আর একটু কি, তো এইগুলাতেও তুমি কেমিক্যাল রেখেছো মানে গ্লাভস ব্যবহার করবা। নিরাপদ চশমা ব্যবহারের প্রয়োজনীয়তা কি? যশোর বোর্ড 19-এ আসছে, এটা একটু পড়বা তোমরা, কেমন? এটা অলরেডি আমি বইয়ে বলেছি, মূলত বইয়ের মতো অ্যান্সার করার চেষ্টা করবা। ছিটকে চোখে পড়লে বা কিছু গরম করছো ওই সময় ফুটে, এর মানে বাম্পিং বলি, তো বাম্পিং হয়ে আসতে পারে। তো এই জন্য আমরা কি করব? নিরাপদ চশমা ব্যবহার করব। জিটেক্স গ্লাভস ও লেটেক্স গ্লাভসের ব্যবহার লিখো। এটা রুয়ে টাটার 19-এ আসছে, কেমন? জিটেক্স গ্লাভসের আর হচ্ছে কি লেটেক্স গ্লাভসের। এটা হচ্ছে জ্বলন্ত বস্তু বা পাতন, ফ্লাক্স, গরম বস্তু, এটার ক্ষেত্রে, ঠিক আছে? লেটেক্স বৈদ্যুতিক শক, ক্ষয় প্রতিরোধী, ঠিক আছে? এই কথাটা বলবা, ঠিক আছে? এই কথাটা চামড়ার ক্ষয়, জ্বালা সৃষ্টির রাসায়নিক পদার্থ হতে সুরক্ষা, আর এইগুলা একটু পড়বা, ঠিক আছে? এটা একটু পড়বা। তো যেমন আমরা একটা অ্যাসাইনমেন্ট বই দিই, অফলাইন স্টুডেন্ট এবং অনলাইনরাও চাইলে নিতে পারে। দেখো এখানে হচ্ছে আমরা সুন্দর করে এই স্পেসগুলো রেখে দিই। এই যে দেখো, এই কোয়েশ্চেনের স্পেসগুলো আমরা রেখে দিই। সেফটি গ্লাস বা হচ্ছে লেটেক্স গ্লাভসের ব্যবহার, MCQ, এগুলো সুন্দর মতো রেখে দিয়ে স্পেস রেখে দিই, যাতে একটা স্টুডেন্ট লিখতে পারে, কেমন? বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন দিই, বোর্ড পরীক্ষার সিকিউ, বুয়েট 19-20-এর কোয়েশ্চেন, রুয়েট 18-19-এর কোয়েশ্চেন, মেডিকেলের কোয়েশ্চেন, ভার্সিটির কোয়েশ্চেন, সব কিছু কিন্তু এই বইটাতে থাকে। দেখো এই চ্যাপ্টারের উপর খুব ছোট, খুবই সুন্দরভাবে, কিন্তু কোনো টপিক বাদ যাবে না, সব টপিকের পর্যাপ্ত প্র্যাকটিস দিয়ে আমরা সুন্দরভাবে একদম এই বইটা রেডি করি, কেমন? এই বইটা রেডি করি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বুক, প্র্যাকটিস বইও আমরা দিই, বাট এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বই। অলরেডি হচ্ছে মানে এটা অফলাইনে যারা আছে ওরা হচ্ছে পেয়ে যায় আর কি, অনলাইনেও নিতে পারবে। আমরা কয়েকদিন পর এটার অ্যানাউন্সমেন্ট দিব। তো আগে দেখো, আগে এত তাড়াহুড়ার কিছু নেই, এমন না যে এই বই না হলে এখন তোমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আগে তুমি দেখো, আগে এখানে একটু মনোযোগ দাও, কেমন? আমি বলে দিব তোমার কি কি দরকার হতে পারে। পরীক্ষাগারে নিরাপদ পরিবেশ সৃষ্টি অক্ষুণ্ণ রাখতে হলে কতিপয় সোনালী বিধি, বা এটাকে আমরা বলি কি গোল্ডেন রুলস। তুমি যখন ল্যাবে যাবা,
ওইখানে কিছু নিয়ম কানুন আছে, তুমি যখন কলেজে যাও কলেজের কিছু নিয়ম কানুন আছে, তো ল্যাবে গেলে কিছু নিয়ম কানুন আছে, এটা একবার রিডিং পড়বা, এটা আর জীবনে পড়া লাগবে না, ঠিক আছে? এগুলার ডেলি পড়া লাগে। নিয়মানুবর্তিতা, যত্নশীলতা, অধ্যবসায়, পরিশ্রম, সুবিবেচনা, পরিচ্ছন্নতা। আমি একটু দেখি তোমরা ঠিকঠাক শুনছো কি না। ঠিকঠাক যদি শুনো সবাই একটু কমেন্টে ওয়াই লিখবা। সব কিছু ঠিকঠাক আছে, বুঝতে পারছো আমার কথা? ইস্তিয়াক বলেছে ইনশাল্লাহ বুয়েট, গুড। ইয়াসির বলেছে দাদা আমি নিতে চাই বইগুলো, কোনো সমস্যা নেই। কেমন, কোনো সমস্যা নেই, এগুলো ডিটেলস আমরা জানিয়ে দিব। আগে আমরা একটু সবাই পড়ায় মনোযোগ দিই, কেমন? আগে সবাই পড়ায় মনোযোগ দিই। আমার কথা শুনতে পাচ্ছ তো? তোমাদেরকে কি বিরক্ত করছে, কষ্ট দিচ্ছে? কষ্ট দিচ্ছে নাকি আমি ঠিকঠাক মতো পড়াতে পারছি? তোমাদেরকে কি আমি কষ্ট দিচ্ছি? কষ্ট দিচ্ছে না, তাই না? ঠিকঠাক মতো পড়াতে পারছি তো? ওকে। এটা এমন না যে ফার্স্ট ক্লাস, একদম লাস্ট ক্লাস পর্যন্ত তুমি যে আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই দেখবা একদম লাস্ট ক্লাস যে কোনো একটা চ্যাপ্টারের শুরু এবং শেষ আমরা একদম সমান স্ট্রেংথ মেনে পড়াই। বিষয় বুঝতে পারছো? স্টুডেন্টকে সমান গুরুত্ব দিয়ে যত্ন নিয়ে ধীরে ধীরে পড়াই। রাহাত বলেছে ওয়াই, ওকে, গুড গুড গুড। সময় নষ্ট করা যাবে না। দেখো, তো এটা হচ্ছে এমনি পড়ার জন্য। তোমাকে আমি বললাম তুমি এসএসসি থেকে এখন এইচএসসিতে আসলে এটা বাসায় বসে বসে মুখস্থ করা শুরু করছো, দরকার নেই, এটা একবার রিডিং পড়বা জাস্ট। ল্যাবরেটরিতে এগুলো কখনো আসেও না, এমসিকিউতে একটু লাগে, তুমি এমসিকিউ দেখলেই বুঝবা। আমি একবার পড়াই দিই, ল্যাবরেটরিতে আসার আগে বই পড়ে সংশ্লিষ্ট কাজে স্বচ্ছ ধারণা নিয়ে ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে হবে। আমরা যখন বুয়েটে ল্যাবে যেতাম, আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব এটার উপর আমরা পড়ালেখা করে যেতাম, থিওরিটা করে যেতাম, বা কী কী কাজ করবে, স্টেপ কী কী হবে এগুলো আমাদের দিয়ে দিত, আমরা একটু অ্যানালাইসিস করে যেতাম। কারণ সময় কম, ওই সময়ে আমাদের আগেই একটা আইডিয়া থাকা লাগতো, আর না হয় কাজটা শেষ করতে পারতাম না। তো দেখো, ল্যাবরেটরিতে চিৎকার করবা না। তুমি ধরো চিৎকার করছো। একবার আমি যখন কলেজে ছিলাম, তো তেলাপোকাটা অজ্ঞান করেছে, বিষয় বুঝতে পারছো? অজ্ঞান করে আমাকে দিয়েছিল, কিন্তু আমি যখন হাত দিছি এটা হচ্ছে ধরো জীবন্ত হয়ে উঠছে। পরে আমি ধরো এটা কি ছুঁড়ে মারছে, আরেকজনের গায়ে পড়ছে, ঠিক আছে, আরেকটা ছেলের গায়ে গিয়ে পড়ছে। তো দেখো, চিৎকার করা যাবে না, জোরে জোরে কথা বলা যাবে না। তুমি ধরো চিৎকার করছো, অন্যজন কিছু একটা করতেছিল, ও ধরো ভয়ে এমন করে এটা ছিটকে কেমিক্যাল ছুটে এসে গেছে। এরপর জোরে জোরে কথা বলা অবশ্যই পরিহার করবা, অনেকে জোরে জোরে হাসো, ঠিক আছে, যাতে করে পরীক্ষা কাজে মনোনিবেশে ব্যাঘাত না ঘটে। যে ডেস্কে কাজ করতে হবে সেই ডেস্কটি অত্যন্ত পরিচ্ছন্ন খেয়াল রাখতে হবে। ত্যাগের আগে ব্যবহৃত সকল কাজ সামগ্রী উত্তম রূপে ধৌতকরণ সামগ্রী দিয়ে ধুয়ে ডেস্কের উপর সাজিয়ে রাখতে হবে। কেমন, তোমার যে কোনো যন্ত্রপাতি যখন ইউজ করবা এগুলাকে ধুয়ে সুন্দর মতো করে রেখে দিতে হবে, আর না হয় দাগ পড়ে যাবে। যেমন দেখো, এই কাজটা করেছে অফলাইনে আমাদের টিম, ওরা এটা ধুয়ে রাখে নাই। সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই ওরা একটা দ্রবণ বানিয়ে রেখেছিল, প্রমাণ দ্রবণ, যেটা টাইট্রেশনে লাগতো, সেই জন্যই মূলত রাখে নাই। কিন্তু এটা এখন কি হয়ে গেছে, আজকে ক্লিন করতে বলেছে, ওরা ঠিক মতো ক্লিনই করতে পারে নাই। বিষয় বুঝতে পারছো? যিনি ডেমনস্ট্রেটার, আমি অফলাইনে যে পড়াই, উনি না থাকায় এমনি বলেছি স্টাফকে, ক্লিনই করতে পারেনি। তো দেখো, পরীক্ষা কাজ সম্পন্ন করার সাথে সাথে এবং ত্যাগ করার আগে অবশ্যই সাবান দিয়ে হাত দিয়ে ফেলতে হবে। অযথা বুনসেন বার্নার জ্বালিয়ে রাখা যাবে না। বইপত্র, খাতা, ব্যাগ, পানীয় বোতল ডেস্কের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা ঠিক নয়। পরীক্ষণ পদ্ধতি সতর্কতা অনুসরণ করতে হবে। ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে নিক্তি। ব্যালেন্স মানে কি বলো তো? ব্যালেন্স মানে কি আমরা পড়ব। ব্যালেন্স মানে কি? নিক্তি, যেটা দিয়ে আমরা ওজন করব, নিক্তি। পাল্লা আর কি, পাল্লা বলি আমরা, নিক্তি। কেমন, তাড়াহুড়া করে পরীক্ষা কাজ শেষ করে চলে যাওয়ার প্রবণতা পরিহার করতে হবে। কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগী হতে হবে, কোনো ক্রমে অন্যমনস্ক হওয়া যাবে না। রাসায়নিক দ্রব্যের গন্ধ নেয়া, স্বাদ নেয়া, একবার একটা এমসিকিউ আসছে, কোনটি করা যাবে না ল্যাবে? কোনোটিই করা যাবে না। ওইখানে অপশানগুলো ছিল, কোনোটিই করা যাবে না। আসলে বিষয় বুঝছো? মানে যা যা অপশানে ছিল কোনো কাজই করা যাবে না, জোরে কথা বলা এগুলো কোনোটাই করা যায়। কিন্তু এটা তো করাই যাবে না। তুমি রাসায়নিক দ্রব্যের গন্ধ বা স্বাদ নিবে কেন? এটা তো পুরো মানে ও তো ধরো কোনো মানুষের পর্যায়ে পড়ছে না। ও যদি কেমিক্যালের গন্ধ নিতে চায় বা স্বাদ নিতে চায়, আগে অনেক কেমিস্ট্রির নাক থাকতো না, ওরা আগের দিনের অনেকের নাক থাকতো না, ওরা শ্বাস নিতে নিতে নাকই নাই হয়ে যেত। বিষয় বুঝতে পারছো? তো দেখো, রাসায়নিক দ্রব্য ব্যবহারের পূর্বে বোতলের লেবেল ঠিক মতো দেখে নিশ্চিত হয়ে, এর মানে লেবেল অবশ্যই রাখতে হবে, আমি কোন কেমিক্যাল ব্যবহার করছি। ওর একটা গায়ে লেবেল করা মানে হচ্ছে ওর গায়ে একটা মার্ক করা। যেমন এখানে এতদিন মার্ক করা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1 মোলার দ্রবণ। কেমন, এটা হচ্ছে লেবেল, এর মানে এখানে কী আছে এটা যাতে বোঝা যায়।
এরপর গাঢ় অ্যাসিডকে পানি সহকারে লঘুকরণের বেলায় বইয়ে দেওয়া নির্দেশ মতো সতর্কতার সাথে লঘুকরণ করতে হবে। লঘুকরণ শব্দটা ইংলিশ ভার্সনের যারা আছো দেখো এখানে কি শব্দ বলেছে, এখানে একটা শব্দ বলেছে, আমরা 3 নম্বর ক্লাসে এটা শিখবো, এটাকে বলা হয় লঘুকরণ। কেমন, এটাকে বলা হয় কি লঘুকরণ। ইংলিশ ভার্সন যারা আছো এটাকে বলা হয় ডাইলিউশন। লঘুকরণ মানে কি ডাইলিউশন। এর মানে তুমি ধরো একটা শরবত বানিয়েছো, আমি ধরো তোমাদের বাসায় যাওয়ার কথা, আমি যাব, খুশি হয়েছো কেমন, সেজন্য শরবত বানাইছো, কিন্তু পরে দেখা যাচ্ছে আমার সাথে ক্যামশিফু টিমের আরও 2-3 জন চলে গেছে, তোমার শরবত বানানোর উপাদান নাই, তুমি কি করছো, চিন্তা করছো শরবতই খাওয়াবা, তুমি এর মধ্যে পানি ঢেলে দিছো, ফলে এখন কি হয়েছে, আগে শরবতের যা মিষ্টত্ব ছিল এখন মিষ্টত্ব কমে গেছে। তোমরা আমার কথা বুঝছো? তোমরা ধরো 1 গ্লাস শরবত বানাইছিলে, এখন লোক বেশি আসায় তুমি এর মধ্যে পানি মিশিয়ে দিয়েছো, কিন্তু শরবতের কোনো উপাদান মিশাওনি, তাহলে আগে যা সুইটনেস ছিল, মিষ্টত্ব ছিল, এখন কি হয়ে যাবে, কমে যাবে। এইটাকে বলা হয় লঘুকরণ। কেমন, ধরো গাঢ় অ্যাসিড যেগুলো আছে এগুলো তো পড়লেই সাথে সাথে ক্ষয় করবে, কিন্তু ল্যাবে যে অ্যাসিড ব্যবহার করে এগুলো একটু হালকা পাতলা মুখে মাখলেও দেখবা যে কিছু হচ্ছে না। ডুবানো যাবে না কাচের যন্ত্রপাতি, উত্তপ্ত গ্যাসের যন্ত্রপাতিকে ঠান্ডা পানিতে ডুবানো যাবে না, ফেটে যায় সাথে সাথেই। যদি করতে চাও, কাজ করতে হয়, তখন নিজের নিরাপত্তার সাথে অন্যদের নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে। কেমন, এগুলো হচ্ছে গোল্ডেন রুলস। এবার একটু দেখো, এবার আমি কয়েকটা বিষয় একটু বলছি, এগুলো একটু পড়বা। ব্যবহারের নিরাপদ কৌশল, ভাঙার সম্ভাবনা আছে যেহেতু। কেমন, গ্লাস সামগ্রী ধোয়ার সময় পানির টেপে বা বেসিনে আঘাত লাগা, হোল্ডার দ্বারা যখন আমরা বুলেটকে আটকাবো, বুলেটটা আজকে আনিনি, ভুলে গেছি, বুলেটটা নিয়ে আসা লাগতো। বেশি চাপ দেও, ব্যবহারকালে সতর্ক না থাকা, তুমি যদি চাপ বেশি দাও, ক্ল্যাম্প মানে বুলেটকে যেটা ধরে রাখে, এই যে আমি দেখাচ্ছি, ক্ল্যাম্প মানে হচ্ছে এটা, ক্ল্যাম্প মানে হচ্ছে এটা। কেমন, আমি নেক্সট দিন বুলেটটা নিয়ে আসবো, এটা আমার অফলাইনে আছে তো আজকে আনতে ভুলে গেছি। ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বুলেট, এখানে আটকে রাখবো। কেমন, এটা হচ্ছে ক্ল্যাম্প, বুলেট এখানে আটকে রাখবো। একটা বুলেট নিই, ধরো এই বুলেটটা নিলাম, ঠিক আছে, বুলেট এখানে আটকে রাখবো। ঠিক আছে, তুমি বেশি যদি জোরে চাপ দিয়ে দাও, ঠিক আছে, জোরে চাপ দিয়ে দাও, তখন কাজ ফেটে যাবে। তো এটা বলছে ফিট করতে সতর্কতা, এগুলো হচ্ছে স্বাভাবিক। গ্লাস সামগ্রী নিয়ে তুমি একটু সতর্ক থাকতে হবে। আমরা যখন বুয়েটে ল্যাব করতাম, বুঝছো, বুয়েটে যখন ল্যাব করতাম, কিছু একটা ভাঙলে আমাদেরকে দরকার 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকার ফাইন করে দিত। ওইটা ছাড়া তুমি রেজাল্ট দেখতে পারবা না। কেমন, ওই ফাইনটা দিয়ে তোমাকে রেজাল্ট দেখতে হবে। এবার দেখো, আমরা যে কেমিস্ট্রির যা যা দেখছি, এগুলো কিসের তৈরি, কাচের তৈরি। কিসের তৈরি, কাচের তৈরি। কেমন, কিসের তৈরি, কাচের তৈরি, যা যা দেখছি। তো আমাদের কাচের কথা বলছে, কাচ হচ্ছে 2 রকম। কেমন, আমাদের বলছে, দেখি তোমরা কি কি কমেন্ট করছো। একজন বলেছে, ইসরাত বলেছে ন্যাপথালিনের গ্রান নিছি, সেই লাগে, ওকে। ওকে, তো একটু দেখো, আমরা পড়ার মধ্যে থাকবো। কেমন, মাঝে মধ্যে তো অবশ্যই দুষ্টামি করবা, ঠিক আছে, মাঝে মধ্যে তো অবশ্যই দুষ্টামি করবা, কথাবার্তা বলবা, কিন্তু মূলত পড়ার মধ্যে থাকবো। কেমন, আমাদের এখানে দেখবে আমরা প্রচুর পড়ার মধ্যে ফোকাসড থাকি। তো দেখো, আমরা যে গ্লাসের কথা বলছি, এর মানে কাচ। কাচ, কাচ হচ্ছে 2 রকম। একটু সবাই লিখো তো, একটু সবাই লিখবা। কেমন, তুমি যত পরিশ্রম করবা আমার দেখবা তত ভালো হয়ে পড়াতে ইচ্ছে করবে, যত কোয়েশ্চেন করবা, যত সুন্দরভাবে ক্লাস নোট করবা। একটা হচ্ছে সফট গ্লাস আর একটা হচ্ছে হার্ড গ্লাস। তুমি এগুলো না লিখে বসে থাকো, দেখবা কি পড়ছো, ক্লাস শেষে সব ভুলে গেছো। আর একটা হচ্ছে হার্ড গ্লাস, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড। হার্ড যেটা, এটার আমরা আরেকটা নাম দিই, এটাকে কি নামে ডাকা হয়, পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাস, ঠিক আছে, একটাকে বলছে সফট আর একটাকে বলছে কি পাইরেক্স গ্লাস। সফট যেটা, সফটের সাথে হার্ড যেটা, এটার পার্থক্য কই, এটা হচ্ছে কম তাপ সহ্য করতে পারে, এটা হচ্ছে কম তাপ, আর একটা পেন নেই, কম তাপ সহ্য করতে পারে। যখন গরম করা লাগে তখন আমরা মূলত পাইরেক্স গ্লাসটা ইউজ করি, এটা হচ্ছে অধিক তাপ সহ্য করতে পারে।
সহ্য করতে পারে। কেমন, এটা হচ্ছে কম তাপ সহ্য করতে পারে, এর মানে কোনো কিছুকে গরম করার দরকার হচ্ছে, বা যে ইনস্ট্রুমেন্টগুলো একটু সেন্সিটিভ এগুলো আমরা একটু ভালো গ্লাসের কিনি। আমরা চাইলে কম দামিও কিনতে পারি, কম দামি হলে এগুলো সহজে ভেঙে যায়। যেমন দেখো আজকে আমি একটা গ্লাস রড আনছিলাম, এগুলো কম দামির, কেমন এটা আনতে আনতেই দেখো ভেঙে গেছে, আনতে আনতে এগুলো ভেঙে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে নাড়ার কাজে আর কি, নাড়ানোর কাজে আমরা ইউজ করি, দেখতে পাচ্ছ কিনা জানি না। গ্লাস রড এগুলো ধরো কী হয়েছে, আনতে আনতে কি ভেঙে গেছে। আবার এইগুলো ধরো একটু কি ভালো গ্লাসের, এগুলো অনেক ভালো গ্লাসের, এগুলো অনেক ভালো গ্লাসের, এই মেজারিং সিলিন্ডার এইগুলো আবার কি কম দামি। ঠিক আছে, এগুলো কম দামি। তো সবসময় যে দামি ইউজ করতে হবে তা না, কাজের উপর। ঠিক আছে, কিছু জিনিস আছে আমরা একটু দামি ইউজ করি, যেগুলো ব্যবহারও করব দীর্ঘদিন, তাপ লাগে, তখন আমরা পাইরেক্স গ্লাসটা ইউজ করি। এইটার মধ্যে কি কি কেমিক্যাল আছে গ্লাস নিয়ে বা কাঁচ নিয়ে আমরা সেকেন্ড পেপারের অর্থনৈতিক রসায়নে পড়ব। যারা যারা কম্বো কিনেছো অর্থনৈতিক রসায়নের ক্লাস অলরেডি ওইখানে দেওয়া আছে, এখন পড়ার দরকার নেই, ওইখানে আমি সুন্দরভাবে গ্লাস নিয়ে পড়াই। এটা একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আমি যখন বুয়েটে ছিলাম আমার গ্লাস নিয়ে পড়া লেগেছে, কারণ এটা ইঞ্জিনিয়ারদের লাগবে, গ্লাসের বেসিক ইঞ্জিনিয়ারদের লাগে, এটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো দেখো সফট গ্লাসের মধ্যে মূলত কী থাকে, সোডিয়াম অক্সাইড থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকে, সিলিকা থাকে, এক সিলিকা দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, হয় ডিরেক্ট সিলিকা দেয়, না হয় এক সংখ্যক সিলিকা আছে, এটা বোঝানোর জন্য। আবার দেখবা তোমাদের বইয়ে আরেকটা গ্লাসের কথা বলেছে, পটাশ গ্লাস। এই চ্যাপ্টারে গ্লাস নিয়ে খুব ডিটেলস বলে নেই, এমনি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়েছে। গ্লাসের ডিটেলসটা কিসে আছে, সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়নে আছে। এটা হচ্ছে সফট গ্লাস, এটার মধ্যে পটাশিয়াম থাকলে এটাকে বলা হয় পটাশ গ্লাস। এবার দেখো পাইরেক্স গ্লাসের সংকেত এটা লাগবে। পাইরেক্স গ্লাসে সাথে তোমার কি থাকে বলো তো, বোরন থাকে। কেমন, বোরন থাকে। তাহলে পাইরেক্স গ্লাসে কি আছে, সোডিয়াম অক্সাইড আছে, ধরো পটাশিয়াম অক্সাইড আছে, ধরো জিঙ্ক অক্সাইড আছে, বেরিয়াম অক্সাইড আছে। ঠিক আছে, সিলিকা মাস্ট, কাঁচ মানে কাঁচের প্রধান উপাদান সিলিকা, সিলিকা থাকবে, এটা হচ্ছে বোরন অক্সাইড। ঠিক আছে, তাহলে এখানে কি আছে বলো তো, এটা হচ্ছে বেরিয়াম, এটা হচ্ছে কি বোরন, বোরন থাকে। কেমন, বোরন থাকে। সিলিকা মাস্ট, সিলিকা থাকবেই থাকবে, এমন কোনো কাজ নাই সিলিকা থাকে না, সিলিকা সাধারণত কাছে থাকবেই থাকবে। আবার অর্থনৈতিক রসায়নে আমরা যখন গ্লাস পড়বো তখন দেখবো চশমার গ্লাস কীরকম হয়। ঠিক আছে, তখন আমরা এই গ্লাসগুলো নিয়েও পড়বো। এখন আমরা শুধুমাত্র জানবো সফট গ্লাস কি আর হার্ড গ্লাস কি। আমার কথা বলার স্পিড ঠিক আছে, আজকে বুঝতে পারছো? এটা হচ্ছে সফট গ্লাস, আর একটা হচ্ছে হার্ড গ্লাস বা হচ্ছে পাইরেক্স গ্লাস। কম তাপ সহ্য করতে পারে, অধিক তাপ সহ্য করতে পারে। সংকেতটা একটু দেখে রাখবা, এইটা ভালোভাবে পড়বা। সোডিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, সিলিকা, বোরন অক্সাইড, এটা পড়বা। ঠিক আছে, এটা পড়বা। যেমন আমি তো যদি তোমাদের দেখাই বই থেকে দেখাই, যাতে তোমাদের আইডিয়া ভালো হয়। অনেকে কেমিস্ট্রি পড়ে ওর সাথে বইয়ের সম্পর্ক নেই, সেজন্য রেজাল্ট অনেক খারাপ করে। যেমন দেখো এখান থেকে বুয়েট 18তেও কোয়েশ্চেন আসছে, মেডিকেল 19এও কোয়েশ্চেন আসছে। রাসায়নিক ল্যাবে ব্যবহৃত গ্লাস সামগ্রী, এদের তৈরিতে ব্যবহৃত গ্লাস বা কাচের উপাদান অনুসারে সফট গ্লাস বা কোমল গ্লাস সামগ্রী, শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। একটা হচ্ছে সফট বা কোমল, আর একটা হচ্ছে শক্ত বা পাইরেক্স গ্লাস, এই দুই শ্রেণীতে বিভক্ত করে। সফট গ্লাস দিয়ে তৈরি গ্লাস সামগ্রী হলো কাচনল, টেস্ট টিউব, টেস্ট টিউব। কেমন, এটা একটা কি টেস্ট টিউব, এগুলো একটু কম দামি, এগুলো ধরো 10 টাকা করে মনে হয়। এগুলো কি বলো তো, সফট গ্লাসের টেস্ট টিউব। এটা কি, এটা কি মুখে বলো টেস্ট টিউব, এটা কি টেস্ট টিউব। বা এই ধরো ফানেল, এগুলো কি সফট গ্লাস দিয়ে করে, এগুলো তো গরম সাধারণত তো লাগে না। তো শিকে উত্তপ্ত করলে ওয়াচ গ্লাস, ফানেল, গলন নল, লিবিক শীতক, শীতক আমরা পড়বো পাতনে। ঠিক আছে, ওকে গরম করে, পাতন মানে হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, তো বাষ্প করে শীতল করব যেটা, এটা হচ্ছে লিবিক শীতক। কেমন, শীতক, এটা একটা হিট এক্সচেঞ্জার আর কি, এটা পড়বো ধীরে ধীরে। সফট গ্লাস মানে বুঝছো, পড়বো এগুলা। বা কোমল গ্লাসে তৈরি সামগ্রী বুনসেন বার্নারে শিকে উত্তপ্ত করলে সহজে নরম হয়ে যায় বা গলে যায়। কোমল গ্লাস কম তাপ সহ্য করতে পারে। তাহলে তুমি পড়বা কোমল গ্লাস কি হয়, কম তাপ সহ্য করতে পারে। কোমল গ্লাস সামগ্রী বাদামি বা খুব স্বচ্ছ থাকে না। পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি সামগ্রী হলো শক্ত টেস্ট টিউব, বিকার, রিয়েজেন্ট বোতল, কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে, পিপেট, বুলেট, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক, ডেসিকেটর ইত্যাদি। ঠিক আছে, আর্দ্রতা দূর করার জন্য ডেসিকেটর ব্যবহার করা হয়, ডেসিকেটর ইত্যাদি। মানে আমি চাইলে যে কোনো জিনিসই আসলে যেগুলো গরম করা লাগে না, এগুলো চাইলে আমি শক্ত বা নরম দুইটা দিয়ে করতে পারি। কোয়ালিটি ভালো চাইলে শক্তটা দিয়ে করব, যেগুলোতে বেশি তাপ দরকার হয় বা তাপের কাজ আছে বা দীর্ঘদিন, এগুলো সাধারণত আমরা পাইরেক্স গ্লাস দিয়ে করব। ঠিক আছে, পাইরেক্স গ্লাস দিয়ে করব।
পাইরেক্স গ্লাস হলো জিঙ্ক অক্সাইড ও বেরিয়াম বোরোসিলিকেট মিশ্রণ দিয়ে তৈরি। অপরদিকে কোমল গ্লাস বা সফট গ্লাস হলো সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ হতে তৈরি। কোনো রাসায়নিক পদার্থের মিশ্রণ বা কোনো দ্রবণকে তাপ দিতে হলে শক্ত পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাস নির্মিত অথবা কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করতে হয়। ঠিক আছে, মেডিকেল 16তে আসছে। তো পাইরেক্স গ্লাস এটা হচ্ছে কি পটাশ গ্লাস, এটাও বলছে ইউজ করতে আমরা পারবো। ঠিক আছে, এটা কোমলের মধ্যে না দিয়ে এটা বলছে কি বলতো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এটাকেও বলছে আমরা ইউজ করতে পারবো তাপ দিতে হলে। তাহলে এবার দেখো তো পাইরেক্স গ্লাসের সংকেত হলো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, সিলিকা, এরপর হচ্ছে কি বলতো বোরন অক্সাইড। সিলিকা ম্যান্ডেটরি, যে কোনো কাছে কি থাকবে বলতো সিলিকা ম্যান্ডেটরি। এটা আমরা গ্লাস নিয়ে যখন আরও পড়বো তখন ভালো পারবা। কেমন, এটা শক্ত পটাশ গ্লাসের মধ্যে রাখি, এটা এখান থেকে নাই করে দিই, যেহেতু এটাও কিছুটা তাপ সহ্য করতে পারে। তাহলে এবার দেখো তো সোডিয়ামটা হচ্ছে সফট হয়, তাহলে এটা হচ্ছে কোমল গ্লাস সামগ্রী। তোমাকে ধরো আমি পরীক্ষায় দিয়ে দিলাম, ঠিক আছে, বা কলেজে দিল সফট গ্লাস এবং পাইরেক্স গ্লাসের পার্থক্য। কেমন, আমার কথা শুনতে পাচ্ছ মনে হয়? দেখো দ্রুত পড়ে ফেলে, এগুলো থিওরি। আমাদের 1 ঘন্টা ক্লাস হচ্ছে, আরও 10 মিনিট বাকি আছে 1 ঘন্টা হওয়ার জন্য। এটা হচ্ছে কোমল, এটা হচ্ছে শক্ত। এটা কম তাপ সহ্য করতে পারে, এটা উচ্চ তাপ সহ্য করতে পারে, সহজে নরম বা গলে যায়। এটা সাধারণত গলে, এগুলো সবগুলো একই কথাই বলছে গুলে ফেলে। এটা হচ্ছে কাঁচনল, টেস্ট টিউব, নিম্নমানের বিকার, ওয়াশ গ্লাস, ফানেল ইত্যাদিতে। এটা হচ্ছে পাতন ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, ডেসিকেটর, শক্ত টেস্ট টিউব, উন্নত মানের বিকার, রিয়েজেন্ট বোতল এগুলোতে ব্যবহার করা হয়। সাধারণ ল্যাব কাজে ব্যবহৃত হয়। উত্তপ্তকরণ, রাসায়নিক পদার্থ প্রস্তুতি, পাতন, ভ্যাকুয়াম পরিশ্রমণ ইত্যাদিতে ব্যবহৃত হয়। সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণে তৈরি, জিঙ্ক অক্সাইড ও বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণে তৈরি। তাপ দেওয়ার কাজে কম উপযোগী, তাপ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এই কথাগুলোই বলেছে। এবার দেখো ল্যাবরেটরি যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। আগে তোমাকে জানতে হবে যন্ত্রপাতি কি কি আছে। কেমন কি আছে, এটাকে কি বলে একটু ছোট করে লিখে রাখো। এটাকে কি বলে? কনিক্যাল ফ্লাস্ক। একটু ছোট করে এটার মতো আঁকো। এটাকে কি বলছে? একটু ছোট করে আঁকো, এমন না যে একদম একুরেট হতে হবে। একুরেট হতে হবে তা না। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কনিক্যাল ফ্লাস্ক। এটা হচ্ছে কি কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক। টাইট্রেশনে আমরা ব্যবহার করব কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে, কনিক্যাল ফ্লাস্ক দেখে বুঝতে পারছো এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এটা হচ্ছে কি বিকার। কেমন, এটা কি বিকার। এখানে যেহেতু বাংলাটা আছে, এটা হচ্ছে বিকার। এই যে দেখো, আমি সেই জন্য এখানে ইংলিশটা লিখছি যাতে ইংলিশ ভার্সনে পড়াটা ইজি হয়। ঠিক আছে, পড়াটা ইজি হয়। এবার দেখো এটা হচ্ছে কি, এরকম যেটা পেয়েছি তুমি একটু আঁকো তাহলে তোমার মনে থাকবে। এটা হচ্ছে কি ফানেল। এটা কি ফানেল। কেমন, এটা কি ফানেল। বুঝতে পারছো তো? এবার দেখো এটা এখানে দেয়নি, এইটা এটা একটু দেখো, এটা লাগবে। তোমাকে একটা ছবি দিয়ে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে এই যন্ত্রের নাম কি এমসিকিউতে। কেমন, বা ল্যাবে গেলে জিজ্ঞেস করবে এটার নাম কি। এটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার। এই দেখো জিনিসটা কীরকম তুমি একটু দেখো জাস্ট। এটা হচ্ছে এইরকম, এইরকম। বুঝছো? এই যে দেখো মোমবাতির মতো মনে হচ্ছে, বিষয় বুঝতে পারছো? এটা কি বলতো? মেজারিং সিলিন্ডার। এটা হচ্ছে কি মেজারিং সিলিন্ডার, পরিমাপক ফ্লাক্স সিলিন্ডার। কেমন, এটা হচ্ছে কি মেজারিং সিলিন্ডার, পরিমাপক ফ্লাক্স। এখানে পরিমাপক ফ্লাক্স এটা লিখছে, আসলে তা না, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার বা পরিমাপক ফ্লাক্স, বাংলাটা হবে এটার ক্ষেত্রে পরিমাপক ফ্লাক্স। আরেকটা আছে দেখো, এটার গঠনটা একটু দেখো, এটার গঠনটা দুইটার মধ্যে কনফিউজ হয়ে যায় অনেকে। এখানে কিন্তু এটা লিখেছে, এটা পরিমাপক ফ্লাক্স লিখেছে। পরিমাপের কাজে এটা ব্যবহার করা হয় মূল দ্রবণ প্রস্তুতি, কিন্তু এটা পরিমাপক ফ্লাক্স না। এটাকে কি বলবা? ভলিওমেট্রিক ফ্লাক্স। এটাকে কি বলবা? এই যে দেখো গলাটা লম্বা, বকের মতো লম্বা। এই যে দেখো, আমার তো ড্রয়িং ভালো না, ঠিক আছে। তাহলে এটা কি বলো তো, কিছু একটা হয়েছে। ঠিক আছে, এটাকে কি বলবা? ভলিওমেট্রিক ফ্লাস্ক। মেট্রিক ফ্লাস্ক বলবা। কেমন, ফ্লাক্স বলবা। পিপেট কেমনে চিনবা? পিপেট পরীক্ষায় আসছে এর আগে। পিপেট কেমনে চিনবা একটু দেখো। এটা হচ্ছে পিপেট। এখন পর্যন্ত আমরা যত যন্ত্র দেখেছি সবগুলার এক মুখ খোলা। এই যে দেখো এটার কি আছে, আমি একটা একটা করে দেখাই। এটার কয় মুখ খোলা? টেস্ট টিউবে এক মুখ খোলা। এই যে দেখো এক মুখ খোলা। কেমন, এক মুখ খোলা।
মেজারিং সিলিন্ডার এক মুখ খোলা, একটা মুখ খোলা, এটা বন্ধ কিন্তু। কনিক্যাল ফ্লাস্ক একটা মুখ খোলা আছে, একটা মুখ খোলা আছে। কেমন? এটার ক্ষেত্রে ভলিওমেট্রিক ফ্লাস্ক সেম, একটা মুখ খোলা আছে। এটার ক্ষেত্রে দেখো তুমি দুইটা মুখই খোলা, এই মুখও ওপেন, এই মুখও ওপেন। আরও চিনবা কেমনে? এই যে দেখো, এইটা সাধারণত একটু সরু হয়, এটা ধরো একটু সরু, এটাও একটু সরু, মাঝখানটায় বডিটা একটু মোটা হয়। এই যে দেখো, এটা একটু সরু, বাস্তবে দেখো এটা একটু সরু, এটা একটু সরু, আবার এই জায়গাটা একটু মোটা হয়। 2 ml এর পিপেটও আছে, যত ছোট হবে তত এটার দাম বেশি। এটা দিয়ে 10 ml মাপা যায়, 10 ml। বুলেট আজকে দেখাতে পারছি না, আমি নেক্সট দিন নিয়ে আসবো। আমার এখানে বাসায় যেটা ছিল ওটা ভেঙে গেছে, ফেলে দিয়েছি। আর আমি অফলাইন সেন্টার থেকে, অফলাইন যেখানে পড়ে এখান থেকে নিয়ে আসবো নেক্সট দিন। ঠিক আছে? বুলেটটা, বুলেটে দেখো এটা হচ্ছে বুলেট। কেমন? বুলেট। এই যন্ত্রপাতিগুলো তোমার একটু চেনা লাগবে, তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে ধীরে চেনো। কেমন? ধীরে ধীরে চেনো। নামগুলো বললে পারবা তো? অনেকে ভুল করে ফেলে কোনটার মধ্যে, এই দুইটার মধ্যে, এই দুইটা একটু দেখবা। একটা হচ্ছে মেজারিং সিলিন্ডার আর একটা হচ্ছে ভলিওমেট্রিক ফ্লাস্ক। কেমন? ভলিওমেট্রিক ফ্লাস্ক। এবার দেখো এখানে একটা শব্দ লিখেছে, এটাতে লিখেছে টিডি। কেমন? টিডি। এখানে লিখেছে টিসি। সবাই একটু লিখো। টিসি মানে হলো টু কন্টেইন, কন্টেইন। টিডি মানে কি? সবাই একটু লিখো তো, আমি এমসিকিউ দিয়ে দিব। তোমাদের রেগুলার পরীক্ষা হবে, আমি একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিব আজকেই। ঠিক আছে? তোমরা সবাই ওইখানে এনরোল করবে, এই সাইকেলের তোমার যাবতীয় পরীক্ষাগুলা তুমি ওইখানে দিতে পারবা খুবই সুন্দরভাবে। আমাদের এক্সাম সাইটে তুমি পরীক্ষা দিলে বুঝবা খুবই সুন্দরভাবে। যারা অনলাইন স্টুডেন্ট আছো পুরো দেশের, আমি তো অফলাইন পড়াই শুধু চিটাগাঙে, বাকিদের সবাই তো অনলাইনে পড়ে, খুব সুন্দরভাবে দেখবে এখানে পরীক্ষাটা দিতে পারবে। কেমন? পরীক্ষাটা দিতে পারবো ওই ওয়েবসাইটে। তো আমি ওইটা দিয়ে দিব, এখানে একটু এনরোল করে ফেলবা 28 ব্যাচের যারা আছো। টিডি তাহলে কি? টু ডেলিভার। টিডি মানে কি? টু ডেলিভার। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? এই তো আমাদের শেষ। মাথায় ঢুকছে? এই তো শেষ। আর 3-4 মিনিট পড়াই। কেমন? 3-4 মিনিট কষ্ট দিই। ঠিক আছে? 3-4 মিনিট পরে এইটুকু এনার্জি আছে তো সবার? ওকে, আছে। কেমন? এইটুকু আছে আশা করি। আমরা দেখো এই দুইটা চ্যাপ্টার খুব মানে আমি কোনো কিছু গ্যাপ দিব না। টিসি টু কন্টেইন, এর মানে এটা আমরা কিছু রাখার কাজে ইউজ করি। টু কন্টেইন মানে এটা আমরা কিছু রাখার কাজে ইউজ করি, টু কন্টেইন। কেমন? টু কন্টেইন, এগুলো হচ্ছে আমরা টিসি হিসেবে ইউজ করতে পারি, কন্টেইন। বাট পিপেট আমরা কিসের জন্য ইউজ করি, বা বুলেট আমরা কিসের জন্য ইউজ করি? পিপেট হচ্ছে দেখো, ধরো এখানে একটা দ্রবণ আছে, আমরা এটা মুখ দিয়ে টানি, পুরো বুয়েটাও মুখ দিয়ে টানছি। কলেজে তো আর ল্যাপটপ করাই একটু খুব কম করাইছে মানে ওইভাবে যায়নি আর কি, যেটা আমি কলেজে খুব একটা যাওয়া হয়নি। তাহলে দেখো এটা টানছি, টেনে আমি এটা কনিক্যাল ফ্লাস্কে নিচ্ছি, কিন্তু বুয়েটে গিয়ে ল্যাপ করা লাগছে। এর মানে এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তরের জন্য আমরা কোনটা ব্যবহার করছি? পিপেট। অথবা কাকে ইউজ করতে পারি? বুলেট। পিপেটটা হচ্ছে খুব বেস্ট। পিপেট ইউজ করাটা হচ্ছে কি বলতো? বেশি সুবিধাজনক। কেমন? মানে এক পাত্র থেকে নিলাম, টানলাম। এখন মুখে ব্যবহার নিষিদ্ধ, তবুও দেখবা তোমার কলেজ বা বিভিন্ন জায়গায় মুখে টানা লাগে। ঠিক আছে? তাহলে দেখো টেনে এটাকে কি করলাম? আরেকটা পাত্রে নিলাম। তাহলে স্থানান্তরের জন্য সবাই একটু লিখো, স্থানান্তরের জন্য কোনটি ব্যবহৃত হয়? পিপেট। স্থানান্তরের জন্য উপযোগী কোনটি? পিপেট। ঠিক আছে? টু ডেলিভার মানে স্থানান্তর। বুলেটও হচ্ছে টিডি, আরেকটা জায়গায় নিয়ে নিলাম ধরো। ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় মেপে মেপে নিয়ে নিলাম। এবার আমাদের যেটা লাগবে, একটু দেখো। বুলেটে এটা ধরো 10 ml এর একটা বুলেট, তুমি ক্ষুদ্রতম কত ml মাপতে পারবা? দেখো 0 থেকে 1, তোমরা দেখতে পাচ্ছ না ভালোভাবে? দেখো 0 থেকে 1 হলে 1 ml, এটা 2 ml, এটা 3 ml, এটা 4 ml, এটা 5 ml। ঠিক আছে? আমি তাড়াহুড়া করছি না তো? কেমন? আমার কথার স্পিড ঠিক আছে আশা করি। একটু দেখো, একটু সবাই মনোযোগ দাও। 4 ml, 5 ml, 6, 7, 8, 9, 10, এইটুকে। তুমি সর্বনিম্ন কতটুকু মাপতে পারছো? 1 ml না। দেখো 0 থেকে যে 1 আছে ওইটাকে আবার কি করেছে? 10 ভাগ করেছে। তাহলে 1 ml এর 10 ভাগের 1 ভাগ বিভিন্ন রকম হতে পারে, এমন না যে 10 ml। ঠিক আছে? এটা 25 ml, 20 ml হতে পারে, 2 ml এরও হতে পারে। তাহলে দেখো আমরা কি করছি? 1 ml
এর 10/1 এর মানে 0.1 ml আমরা মাপতে পারবো। এখানেও দেখো 0 থেকে ধরো 10, তাহলে ক্ষুদ্রতম 1 ভাগ কত? মানে তুমি যদি ক্ষুদ্রতম মাপতে চাও তখন কি করতে পারবা? 0.1 ml পর্যন্ত মাপতে পারবা। মানে বুঝছো, এখানে 0 থেকে ধরো 1, এটা দিয়ে বুঝো 0 থেকে 1, তাহলে এখানে তুমি কি করতে পারবে? এটা 1 ml, 1 ml এর 10/1 এর মানে তুমি কি করতে পারবা? আবার 0.1 ml পর্যন্ত মাপতে পারবা। বুঝছো? একটু বুঝলে আমাকে জানাও তো কমেন্টে, একটু বুঝছো কিনা আমাকে জানাও। সোমা বলেছে মুখ ছাড়া আর কিভাবে ডেলিভার করা যায়? আমরা কিছু সাকার ইউজ করি, বা মানে যন্ত্র একটু দেখবা এখানে টেনে, ওইটা দিয়েই হচ্ছে ওই যে তোমরা অনেকটা ইঞ্জেকশানে যেরকম টানো ওইটা ওই রকম আর কি, বিষয় বুঝতে পারছো? ওইটা দিয়ে টেনে এরপর আমরা ইউজ করি, ঠিক আছে? দ্রবণ মুখে গেলে কিছু হবে না, তানিম জিজ্ঞেস করেছে। ল্যাবে যেগুলো ইউজ করে ওগুলো খুব মানে লঘু দ্রবণ, ওগুলো মুখে যায় না, খুব অসতর্কতা করলে যায়, বুঝছো? খুব অসতর্কতা করলে যায়, একটু ধীরে ধীরে টানতে হয়। তুমি এমন করে একটা টান দিলে তো তোমার মুখে চলে যাবে, ঠিক আছে? তবে সাধারণত দ্রবণগুলা অনেক লঘু হয়। সাবরিন বলেছে ক্লাসটা অনেক ভালো লাগলো। যাক যাক, অনেক ভালো লাগে, আশা করি সামনেটা আরও ভালো লাগবে, সামনেরটা আরও ভালো লাগবে। ওই দিন আমরা ম্যাথ করবো, ওই দিন আরও ভালো লাগবে। পিডিএফ কোথায় দিবেন? এখানে দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের উপরে ডেসক্রিপশানে দেখবা, ওইটা পেয়ে যাবা। এবার একটা ছোট্ট বিষয় বলি, কেমন? এটা বেসিকের কোয়েশ্চেন ধরি, দেখি কে কে পারে। ধরো আমরা এটা দিয়েও মেজার করতে পারি, এটা দিয়েও মেজার করতে পারি। ধরো 500 ml মাপতে পারছি, যদি এটা 100 ml, 500 ml মাপছি ধরো। আচ্ছা ধরো 100 ml মাপছি, এটা দিয়েও 100 ml মাপছি, এটাও ধরো 100 ml, ধরে নিলাম 100 ml, এটা 500 ml, বাট ধরে নিলাম 100 ml মাপছি। কোনটা দিয়ে বেশি অ্যাকুরেটলি মাপতে পারবো? আমার কোয়েশ্চেনটা বুঝো। এটা মাপার কাজে ইউজ করতে পারবো? পারবো। এটা মাপার কাজে ইউজ করতে পারবো? পারবো। কোনটা দিয়ে মোর অ্যাকুরেটলি আমি মেজার করতে পারবো? এইটা না এইটা? মেজারিং সিলিন্ডার নাকি বলিমিটার, কোনটা দিয়ে করতে পারবে? এটা মূলত দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে করি, বাট কোনটা দিয়ে হচ্ছে আমরা বেশি অ্যাকুরেটলি করতে পারবো? সহজ করে যদি বলি, এখানে দাগ সংখ্যা বেশি, তাহলে এখানে কনফিউজড হওয়ার সম্ভাবনা বেশি। এই যে দেখো এখানে অনেকগুলো দাগ, কেমন? আবার একটু ডায়ামিটারটা বড় মোটা, এখানে দেখো দাগ সংখ্যা কম, জটিলতা কম, এখানে জটিলতা কম। এটা যদি 500 ml এর হয়, ও এখানে একটাই দাগ দিছে, বলেছে ভাই এটুক 500 ml, তুই কনফিউজ হইস না, এখানেই কী হবে বলো তো? 500 ml। কেমন? তুমি যাতে কনফিউজ না হও, দেখো এটা সহজ করে করা, কারণ এটা দ্রবণ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, এটা দ্রবণ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আর এটা ধরো কোনো কিছু আছে, কতটুকু আছে ওইটা দেখার জন্য, ঠিক আছে, ব্যবহৃত হয়। কাছাকাছি দাগ বেশি, তো এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এটাতে তুলনামূলক তুমি যখন প্রমাণ দ্রবণ তৈরি করবা, এটা বেশি ব্যবহার করবা। প্রমাণ দ্রবণ মানে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ। যাই হোক, এগুলো কথাবার্তাগুলো আসবে ধীরে ধীরে। বলছে পিপেট, বুলেট, কনিক্যাল ফ্লাক্স পাইরেট কাজ দ্বারা তৈরি, এগুলো সহজে তাপে ভাঙে না। কেমন? পরিষ্কার করার কৌশল, আমরা এগুলো পরিষ্কার করার কৌশল পড়বো নেক্সট দিন। আমি দেখি তোমরা যন্ত্রগুলো চিনছো কি না পরিষ্কার করার। এই যে ক্রোমিক অ্যাসিড, এটা আমরা পড়বো নেক্সট দিন, ঠিক আছে? এটা নেক্সট দিন পড়বো। কাচের, আমি আরেকটা একটু বলে রাখি, কাচের কথা যেহেতু বলেছি, বলছে কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। কেউ বলতে পারবা কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? ক্ষয় করা মানে ইংলিশ ভার্সন যারা আছো, গ্লাস করোসিভ। এটার মানে নিচের কোনটি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্লাস করোসিভ? এর মানে ক্ষয় করে, করোট, ঠিক আছে? এটাকে ক্ষয় করে ফেলে, গ্লাস করোসিভ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্লাস করোসিভ? এর মানে কাচ ক্ষয়কারী, কাচ ক্ষয়কারী। কেমন? এটা দেখো ডিইউতে আসছে, কেইউতে আসছে, এবার ভার্সিটিতে আসছে, জেইউতে আসছে, দিনাজপুর বোর্ড 19-এ আসছে। দিনাজপুর বোর্ডের অনেকে আশা করি আমাদের সাথে ক্লাস করছো, কেমন? সব বোর্ডেরই আশা করি আমাদের সাথে ক্লাস করছো। এই কোয়েশ্চেনটা বুয়েটেও আসছে, মনে রাখবা। কাচের ক্ষয় করে এইচএফ, কাচের ক্ষয় করে কি বলো তো? এইচএফ। এর মানে এইচএফ কাচের কন্টাক্টে আসলে কাচকে কি করে ফেলে? ক্ষয় করে ফেলে, ক্ষত সৃষ্টি করে। কেমন? ক্ষত সৃষ্টি করে। সেই জন্য আমরা কাচে নকশা করা, তোমরা কাচে নকশা করা দেখেছো? অবশ্যই দেখেছো। কাচের প্লেট, কাপ, এগুলো দেখছো না? কাচে নকশা করার কাজে, এই জন্য কাচে নকশা করার কাজে এইচএফ ব্যবহার করা হয়।
ব্যবহার করা হয়। কেমন কাচে নকশা করার কাজে এইচএফ ব্যবহার করা হয়। কেমন আমাদের ক্লাস শেষের পথে এইচএফ ব্যবহার করা হয়। কাচে নকশা তুমি ধরো চিন্তা করলা এটা একটু সুন্দর করবা, এখানে ধরো মেসির ছবি এঁকে দিবা। কেমন আচ্ছা নেইমারের ছবি এঁকে দিবা। আমার দুজনই খুব পছন্দের প্লেয়ার, একজন মেসি আর নেইমার, ঠিক আছে, দুজনে খুব পছন্দের। তুমি ধরো কারো ছবি আঁকবা, তাহলে তুমি ওর করবা কি পুরাটাকে মোমে ডেকে দিবা, জাস্ট যেই ছবিটা আছে ওই অংশটাকে ফাঁকা রাখবা, ওইখানে কি দিবা এইচএফ দিবা। ওইখানে কি দিবা মানে বুঝো নাই। তুমি ধরো চাইছো ছোট্ট একটা, এখানে ধরো কি করবা, এখানে একটা ছোট্ট ডিজাইন করবা, পুরাটা ঢেকে রাখবা মোমে, জাস্ট ওই জায়গাটা তুমি কি রাখবা ফাঁকা রাখবা, ওইখানে একটা নকশা করে ওই বরাবর কি দিয়ে দিবা এইচএফ দিয়ে দিবা, তাহলে ক্ষত সৃষ্টি হবে। এটাকে বলা হয় ইংলিশ ভার্সন যারা আছো বাংলা ভার্সনও লাগবে, এটাকে বলা হয় কি বলতো এইচিং অফ গ্লাস। এটাকে বলা হয় কাচের নকশা করা, এইচিং অফ গ্লাস। আরও দুইটা কেমিক্যাল আছে যেগুলা কাচের ক্ষয় করে। কেমন আর দুইটা কেমিক্যাল আছে, তাহলে আমরা কাচের ক্ষয় করে কাকে পেলাম বলো তো এইচএফ। এইচএফ কাচের উপাদান সিলিকার সাথে বিক্রিয়া করে ক্রমাগত হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিডে পরিণত হয়, H2SiF6। এটার নাম কি, নাম কি হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড, বাংলায় হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিডে পরিণত হয়, H2SiF6। আরও দুইটা উপাদান আছে যেগুলো কাচের ক্ষয় করে। কেমন এই যে কাচপাত্র এগুলো দাগ নষ্ট করে ফেলে, ঠিক আছে, পরিমাপ ঠিকঠাক থাকে না সেই জন্য। আরও দুইটা পদার্থ আছে যারা কাচের ক্ষয় করে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইটা পড়ে আমাদের পড়া শেষ। কেমন 1 ঘন্টা হয়েছে তো আমাদের পড়া শেষ। এই একটু টাইম দাও, কেমন 3-4 মিনিট 2 মিনিট, আচ্ছা 2 মিনিট টাইম দাও, 3-4 মিনিট লাগবে না, 2 মিনিট টাইম দাও। কেমন 2 মিনিট টাইম দাও, তাহলে একটু ভালো লাগবে যে পড়াইছি কিছু একটা। তাহলে দেখো সিলিকার সাথে এ বিক্রিয়া করছে, এও বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমরা দেখছি এইচএফও কাচের ক্ষয় করে। অনেকে চিন্তা করছো, যারা একটু ধীরে বুঝো তোমরা আমার কথা বুঝতে পারছো, অনেকে চিন্তা করছো আপনি বলছেন কাচের কথা লিখছেন সিলিকা কেন। কারণ কাচ মানে সিলিকা যে তা না, কাচ মানে সিলিকা না, কিন্তু কাচের প্রধান গঠন উপাদান হচ্ছে সিলিকা। কাচের প্রধান গঠন উপাদান কি বলতো সিলিকা। কেমন তো কাচের প্রধান উপাদান সিলিকা যেটা আছে এটা হচ্ছে অম্ল। এটা কি অম্লধর্মী, এটা কি অম্লধর্মী, এর মানে অ্যাসিডিক। এইটা হচ্ছে কি ক্ষার, এটাও ক্ষার এটাও ক্ষার, এটাকে কস্টিক সোডা বলি, এটাকে বলি কস্টিক পটাশ। কেমন তাহলে এটা কি অম্লধর্মী, তাহলে এরা কাচের প্রধান উপাদানের সাথে বিক্রিয়া করে অ্যাসিড ক্ষার মিলে কি করবে লবণ পানি, সোডিয়াম সিলিকেট অথবা পটাশিয়াম সিলিকেট তৈরি করে, ঠিক আছে। তাই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড কাচের ক্ষয় করে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এগুলা কি করে কাচের ক্ষয় করে, আশা করি বুঝতে পারছো। যেমন একটা কোয়েশ্চেন আছে, গ্লাস ক্লিনার, যখন আমি গ্লাস পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনারটা বানাবো তখন বলছে গ্লাস ক্লিনারে, তুমি দেখো কোয়েশ্চেনটা একটু দেখো, গ্লাস ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হয় না কেন, খ নাম্বারের জন্য আসবে। তাহলে গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষয়কারী পদার্থ, এটি কাচের প্রধান উপাদান সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, সেক্ষেত্রে কাচ ক্ষয়প্রাপ্ত হয়, উপরের তলে মসৃণতা বিনষ্ট হয়, দাগ নষ্ট হয়, যেমন সোডিয়াম মানে দাগ যেগুলো দেয়া আছে, তাহলে সোডিয়াম সিলিকেট আর কি করে ফেলে পানি করে ফেলে। তুমি এই কথাটা লিখবা আর বিক্রিয়া লিখবা 2-2, তাই কস্টিক সোডা গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না। যদি কস্টিক সোডা না দিয়ে কস্টিক পটাশ দিয়ে দিই, একটা হচ্ছে সোডা কস্টিক সোডা আর একটা হচ্ছে কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা কি করবে পটাশিয়াম সিলিকেট করবে। বুঝছো না বুঝো নাই? তো ক্লাসটা কেমন লাগছে জানাবা, বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করে দিবা। ওয়েব থেকে ক্লাস করা যাচ্ছে না, এই ক্লাসটা হচ্ছে তুমি ওয়েব অ্যাপে পেয়ে যাবা। কেমন আমি তোকে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা সবার জন্য ফ্রি তো এই সাইকেলটা, তো এটাও তোমাকে আরেকটা ওয়েবসাইট আমি লিঙ্ক দিয়ে দিব, এখানে হচ্ছে তুমি জয়েন করে থাকবো, এখানে পেয়ে যাবা, ক্লাস শেষেও এখানে তুমি পেয়ে যাবা। কেমন এক্সামগুলো ওয়েবসাইট থেকে দিতে পারবে, এমনি এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। তো বন্ধুদেরকেও জয়েন করিয়ে ফেলবা, ঠিক আছে, ওদের কাছেও শেয়ার করে দিবা। তো কেমন লাগছে ক্লাসটা জানাবা। শারমিন বলছে ভালো লাগছে স্যার, নোট করে সাবমিট করতে হবে কোন গ্রুপে?
কোন গ্রুপে? ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপে। ঠিক আছে, কয়েকটা ক্লাসের পর একসাথে সাবমিট করতে পারো, আজকেও সাবমিট করে দাও, তাহলে তোমাদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে, নিজেরও কনফিডেন্স বাড়বে। কেমন? নিজেরও কনফিডেন্স বাড়বে। দেখবা নোট যত বেশি করবা কনফিডেন্স বাড়বে। কেমিস্ট্রিতে এটা খুব দরকার, বায়োলজিতেও লাগে। ক্লাস খুবই ভালো লাগছে, স্টার বলেছে নরিন, অনেক সুন্দর ক্লাস। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট দিন ব্যালেন্স নিয়ে পড়বো, আজকে এইটুক। নেক্সট দিন ব্যালেন্স নিয়ে পড়বো।